গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের পার্ট 2 ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। যেমনটা বলেছিলাম যে এক দিন পর ক্লাসগুলো আসবে, সেইভাবেই কিন্তু তোমরা ক্লাস পাচ্ছ এখনো পর্যন্ত। এর আগের ক্লাসে মূলত আমি ট্যানজেন্ট নরমালের পড়িয়েছি, ট্যানজেন্ট নরমাল টোটাল যেই মেন যেই অ্যাডভান্স ডাব্লিউবি যেই রিলেটেড যতটা থিওরি আছে পুরোটা পড়িয়েছি। সাথে আমরা যেই মেন্স 2021 ডাব্লিউবিজেডব্লিউ 2021 ডাব্লিউবিজেডব্লিউ 2020 সমস্ত অঙ্ক কমপ্লিট ওখানে করিয়ে দিয়েছি। যদি আগের ক্লাসটা না দেখে থাকো দেন অবভিয়াসলি উপরে আই বাটনে ক্লিক করে আগের ক্লাসটা দেখে নাও, কারণ আগের ক্লাসের সঙ্গে এই ক্লাসের বেশ কিছু সম্বন্ধ পাবে। তাই আগের ক্লাসটা ঠিক মতো না দেখতে পারলে এই ক্লাসে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তাই আগের ক্লাসটা এবং অবভিয়াসলি আগের বেশ কিছু ক্লাস হয়ে গিয়েছে, লিমিট থেকে স্টার্ট করে কন্টিনিউটি, ডেরিভেটিভ, এই ক্লাসগুলো একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড। তো আগের ক্লাসগুলোকে দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করো। পরপর আমি প্রত্যেকটা ক্লাসের প্লেলিস্ট অনুযায়ী আমি ক্লাসগুলো দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। কারণ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের লিমিট থেকে স্টার্ট করে প্রত্যেকটা ক্লাস না ঠিক মতো বুঝে থাকলে শেষের ক্লাসগুলোতে এসে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। তো চলো আজকের ক্লাসটা মূলত আমরা স্টার্ট করব অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বিটুইন টু কার্ভস দিয়ে, এবং আজকের ক্লাসটাতে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বিটুইন টু কার্ভসের সাথে সাথে আমরা আরো বেশ কিছু জিনিস পড়বো, যেমন ডেরিভেটিভ অ্যাজ রেট মেজার পড়বো, অ্যাপ্রক্সিমেশনস পড়বো, মোশন ইন এ স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন পড়বো, যেটা ডাব্লিউবিজেডব্লিউর জন্য খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং এই মোশন ইন এ স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এটা অ্যাকচুয়ালি ফিজিক্সের চ্যাপ্টার, যেটা ডাব্লিউবিজেডব্লিউ তে ম্যাথস এর মধ্যে ইনক্লুড আছে। এবং এর থেকে কম্পালসারি প্রত্যেক বছর একটা দুটো কোশ্চেন আসে, 2021 সালে দুটো কোশ্চেন এসছে। তো এই ব্যাপারগুলো সমস্ত আমি এই চ্যাপ্টারতে এই ক্লাসটাতে কভার করব। তো ক্লাসটা কমপ্লিট দেখতে থাকো। ক্লাস ভালো লাগলে লাইক করো এবং মিনিমাম অ্যাটলিস্ট 10 জন বন্ধুর সঙ্গে ক্লাসটাকে শেয়ার করো, যাতে সব থেকে বেশি ছাত্রছাত্রীর কাছে আমাদের ক্লাস পৌঁছে যায়। এবং সাথে সাথে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস, বিভিন্ন ডিপিপি ইত্যাদি পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। কোনো সমস্যা থাকলেও সেখানে পোস্ট করতে পারবে। এবং যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকো দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কারণ এই ধরনের ক্লাস এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও বিভিন্ন সময় কিন্তু আমরা আপলোড করে থাকি আমাদের ক্লাসের মাধ্যমে। তো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো চলো শুরু করি আজকের ক্লাস। সবার প্রথম অ্যাঙ্গেল বিটুইন দ্য কার্ভস অর অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বিটুইন টু কার্ভস। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো কার্ভ আছে, একটা নিয়ে আছে C1 কার্ভ, একটা C2 কার্ভ। এই দুটো কার্ভ x1 y1 পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। x1 y1 পয়েন্টটাকে আমি যদি P বলি, তো x1 y1 পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এবং এখানে দেখো C1 কার্ভের এই x1 y1 পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে, যেটাকে T1 নাম দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ T1 ট্যানজেন্ট ড্র করা হয়েছে C1 কার্ভের ঠিক x1 y1 পয়েন্টে। এবং x1 y1 পয়েন্টই যেহেতু C2 কার্ভটা ইন্টারসেক্ট করেছে, তাই x1 y1 পয়েন্টে C2 কার্ভেরও একটা ট্যানজেন্ট পাওয়া যাবে, যেটাকে আমরা নাম দিয়েছি T2। এইবার এই দুটো কার্ভের মাঝখানের অ্যাঙ্গেল বলতে বোঝায় এই দুটো কার্ভের যে ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টের মাঝখানের যে সূক্ষ্মকোণ। এখন দুটো স্ট্রেট লাইন বা দুটো ট্যানজেন্ট যখন একে অপরকে ইন্টারসেক্ট করে, তখন তাদের মাঝখানে একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ, অর্থাৎ সূক্ষ্মকোণকে আমরা সবসময় অ্যাকিউট অ্যাঙ্গেল বলি, আর স্থূলকোণকে আমরা সবসময় অবটিউস অ্যাঙ্গেল বলি। তো একটা সূক্ষ্মকোণ তৈরি হলে অপরটা পাশেরটা নিশ্চয়ই স্থূলকোণ তৈরি হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে দু রকম কোণই তৈরি হয় এই দুটো ট্যানজেন্টের মাঝখানে, সূক্ষ্ম এবং স্থূল। কিন্তু অ্যাঙ্গেল বিটুইন দ্য কার্ভস বলতে আমরা সবসময় দুটো ট্যানজেন্টের মাঝের যে সূক্ষ্ম কোণটা উৎপন্ন হবে সেই সূক্ষ্ম কোণটাকে বোঝাবো। ওকে, আরো একটু ভালো করে যদি বোঝাই, তোমরা এখানে আমার আঁকা ছবিটা দেখতে পারো। এটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখানে দেখো নীল রঙের যে কার্ভটা আছে সেটাকে আমি নাম দিলাম C1 কার্ভ, আর লাল কার্ভটা হচ্ছে C2। এখন নীল রঙের কার্ভ, লাল রঙের কার্ভ দুটোই কিন্তু এখানে ধরলাম Px1, y1 পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, যেমনটা এখানে ছবিতে বললাম। এই পয়েন্টে ধরো Px1 y1, তো এই পয়েন্টে দুটো কার্ভ C1 C2 ইন্টারসেক্ট করেছে। তাহলে এই পয়েন্টটাতে C1 কার্ভের জন্য একটা ট্যানজেন্ট আমি দেখো পেয়েছি T1, আর C2 আচ্ছা এইটা T1 নয়, C1 কার্ভের জন্য আমরা একটা ট্যানজেন্ট পেয়েছি T1, এবং C2 কার্ভের জন্য একটা ট্যানজেন্ট পেয়েছি T2। তাহলে এই দুটো কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল বলতে বোঝাবে এই দুটো ট্যানজেন্টের মধ্যবর্তী সূক্ষ্মকোণটা, অনলি সূক্ষ্মকোণ অর অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে আমরা নেবো। তো এখানে আমি বারবার জোর দিচ্ছি অ্যাকিউট অ্যাঙ্গেল, কারণ ভুল করেও যদি আমরা অবটিউস অ্যাঙ্গেলটাকে সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেমটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তো এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি আমরা ধরবো। এবার এই অ্যাঙ্গেলটা আমরা বার করবো কি করে, এই দুটো ট্যানজেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি করে বার করবো, দেখো তার পদ্ধতি আছে। সেই পদ্ধতিটি আমি তোমাদেরকে এখন শেখাবো স্টেপ বাই স্টেপ। সবার প্রথম ধরো T1 ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সঙ্গে θ1 কোণ করেছে, আর T2 ট্যানজেন্ট এই কোণটা θ2 করেছে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সঙ্গে θ2 অ্যাঙ্গেল করেছে। তাহলে অবভিয়াসলি আমরা জানি যে ট্যানজেন্ট যদি এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সঙ্গে θ1 অ্যাঙ্গেল করে, তাহলে তার ট্যান এর মান অর্থাৎ ট্যান θ1 সমান হয়ে যাবে স্লোপ dy by dx at the fixed point Px1 y1।
তাহলে x1 y1 পয়েন্টে ট্যানজেন্ট যেটা ড্র করা হয়েছে তার স্লোপটাকে tan θ1 হয়ে যায় স্লোপটা, এবং সেই স্লোপটাকে আমি m1 দিয়েও চিহ্নিত করতে পারি। এবং দ্বিতীয় যে ট্যানজেন্ট আছে, অর্থাৎ এটা হলো t1 ট্যানজেন্টের জন্য, দ্বিতীয় যে ট্যানজেন্ট আছে t2, তার জন্য আমার কি হবে, এই যে পজিটিভ সাইডের সঙ্গে θ2 অ্যাঙ্গেল করেছে, তাহলে t2 এর স্লোপটা হয়ে যাবে tan θ2, যেটা সমান অবভিয়াসলি এগেন dy বাই dx at x1 y1, বাট dy বাই dx c2 কার্ভের জন্য বের করতে হবে। এখানে c1 কার্ভের জন্য dy বাই dx আলাদা হবে, c2 কার্ভের জন্য অবভিয়াসলি আলাদা হবে, এবং tan θ2 কে আমি যদি নাম দিই m2, তাহলে tan θ2 সমান হয়ে যাবে m2। এবার দেখো আমাকে বার করতে হবে এই মাঝের অ্যাঙ্গেলটা, অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা, তাই না? তো আমি যদি একটা জিনিস খেয়াল করো, আমি এই বরাবর যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা স্ট্রেট লাইন ড্র করি, তাহলে কি হবে ভালো করে খেয়াল করো, আমি কালারটা চেঞ্জ করে নিই বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি এই কালারটা যদি নিই, তাহলে দেখো এই যে টি টু ট্যানজেন্টটা কি অ্যাঙ্গেল করেছে এক্স অ্যাক্সিসের সঙ্গে, থিটা অ্যাঙ্গেল করেছে, মানে এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা বা আমি এখানে যদি এটাকে হাইলাইট করি হাইলাইটার দিয়ে, দেখো এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, θ2 হয়ে যাবে। অর্থাৎ এই পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের θ2। ওকে, পুরো অ্যাঙ্গেলটা θ2। আর t1 যে কোণটা করেছে সেটা হচ্ছে এইটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের, বা এটাকে এখানেই লিখে দিই θ1। তাহলে নিচেরটা হচ্ছে θ1, পুরোটা হচ্ছে θ2। তাহলে মাঝেরটা কি হবে, মাঝেরটা তাহলে হয়ে যাবে আমাদের কি, মাঝেরটা হয়ে যাবে θ2 মাইনাস θ1, পুরোটা θ2, তার থেকে নিচেরটা বাদ গেলেই মাঝের যে অ্যাঙ্গেলটা সেটা হয়ে যাচ্ছে θ2 মাইনাস θ1। তাহলে অ্যাকচুয়ালি দুটো ট্যানজেন্টের মধ্যবর্তী সূক্ষ্ম কোণটা আমি এখান থেকে পাচ্ছি কি, θ2 মাইনাস θ1, θ2 মাইনাস θ1, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোণটা। এই θ2 মাইনাস θ1টা অ্যাকচুয়ালি কি হবে সেটা বার করার জন্য আমাদেরকে এর ট্যানজেন্ট নিতে হবে, অর্থাৎ tan θ1 θ2 মাইনাস θ1, এইটার ভ্যালুটা কি সেটা বার করতে হবে। এটার ভ্যালুটা কি হবে, অবভিয়াসলি tan θ2 মাইনাস θ1 কে আমি যদি ফর্মুলায় ফেলি তাহলে কি হবে, tan θ2 মাইনাস θ1 সমান হয়ে যাবে ওপরে tan θ2 মাইনাস tan θ1 বাই নিচে 1 প্লাস tan θ2 tan θ1। ওকে, এবং tan θ2 আমরা ধরেছি m2, tan θ1 আমরা ধরেছি m1, তাহলে m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2। এটা হবে এই দুটো কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেলের ট্যানজেন্টের মান। ওকে, এইটা সমান হবে এটা। এখন ট্যানজেন্টের ভ্যালুটা পেয়ে গেলে সেখান থেকে আমরা অ্যাঙ্গেলের ভ্যালুটাও সমাধান করে বার করতে পারবো, θ2 মাইনাস θ1 কি হবে। তো এই হচ্ছে মূল প্রসেস অ্যাঙ্গেলটাকে বের করার, যে নিয়মটা এখানেও দেওয়া আছে তোমরা দেখতে পারো। এখানে বলছে অ্যাঙ্গেল বিটুইন টু ইন্টারসেক্টিং কার্ভ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন দেয়ার ট্যানজেন্টস অর নরমালস অ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু কার্ভস। এখানে আরো একটা জিনিস আমাদের জানতে হবে, আমরা এখানে দুটো ট্যানজেন্টের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, অ্যাকিউট অ্যাঙ্গেলটা, সেটাকে বললাম যে অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস। এখন এটা ট্যানজেন্টের মধ্যেকার অ্যাঙ্গেলটা না নিয়ে দুটো নর্মাল যদি ড্র করি, দুটো ট্যানজেন্টের দুটো সেপারেট নর্মাল পাবো, সেই দুটো সেপারেট নর্মালের মধ্যে যদি অ্যাঙ্গেলটা ড্র করি, সেই অ্যাঙ্গেলটাও কিন্তু আমাদেরকে এখানে এই দুটো কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেলকেই রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ দুটো ট্যানজেন্ট অথবা দুটো নর্মালের মধ্যবর্তী অ্যাঙ্গেলই হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস। এবং সেটা বার করার নিয়ম হচ্ছে tan থিটা ইকুয়ালস টু m1 মড অফ, মড কেন নিচ্ছে, কারণ tan থিটার ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু আমরা এখানে সবসময় পজিটিভটা নেবো, কারণ আমি অ্যাকিউট অ্যাঙ্গেলের মেজারমেন্ট নিচ্ছি, এবং ট্যানজেন্ট অফ এনি অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণের কোনো ট্যানজেন্টের মান অলওয়েজ পজিটিভ হয়, তাই এক্ষেত্রে আমাকে কিন্তু এটা পজিটিভ ভ্যালু নিতে হবে, তাই মড নিয়েছি। তো tan থিটা ইকুয়ালস টু মড অফ m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এখন এটা m1 মাইনাস m2 হলো না m2 মাইনাস m1 হলো সেটা বড় কথা নয়, কারণ যেটাকে তোমরা m1 m2 ধরবে সেটা থেকেই এখানে নিয়োগ হবে, এবং এটা যেহেতু তোমাদের মডিউলাস আছে তো এটা সমান m2 মাইনাস m1 হয়ে যাবে। এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। m2 মাইনাস m1 যা m1 মাইনাস m2 যায়। তো এই যে ভ্যালুটা এটা হচ্ছে ট্যানজেন্ট অফ দ্য অ্যাঙ্গেল, এখান থেকে আবার শুধু অ্যাঙ্গেলটা আমি পেতে পারি, সেখানে where m1 m2 আর দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট এট দ্য ইন্টারসেকশন পয়েন্ট x1 y1। ওকে, এই ছিল অ্যাঙ্গেল বিটুইন দ্য কার্ভস। এবার আমরা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়ে নেবো, যেটা প্রথমেই দেখো নোট আকারে আমাদের দেওয়া আছে। ফার্স্ট নোটটা আমাদের কি বলছে, দ্য কার্ভস মাস্ট ইন্টারসেক্ট ফর দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। অর্থাৎ দুটো কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল পেতে গেলে আমাদেরকে অবভিয়াসলি কার্ভ দুটোকে ইন্টারসেক্ট করতে হবে। যদি ইন্টারসেক্ট না করে এরকম ভাবে পাশ দিয়ে চলে যায় বা টাচ করেও চলে যায়, তাহলে আমরা তাদের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল পাবো না। অ্যাঙ্গেল পেতে গেলে অবভিয়াসলি তাদেরকে ইন্টারসেক্ট করতে হবে।
এখন বলছে দিস ক্যান বি এনসিওর্ড বাই ফাইন্ডিং দেয়ার পয়েন্ট অফ ইন্টারসেকশন, অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে দুটো কার্ভ দিয়ে দেওয়া হলো, সেই কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল খুঁজে বের করো, তার মানে আমাকে আগে প্রথম কার্ভ দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশনটা খুঁজে বার করতে হবে, তারপর সেই পয়েন্টের ট্যানজেন্ট বার করতে হবে দুটো কার্ভের রেসপেক্টে, তারপর সেই ট্যানজেন্টের স্লোপ বার করতে হবে, বা শুধু সেই দুটো পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ বার করতে হবে, তারপরে আমি ওই দুটো কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে নির্ণয় করতে পারবো। তো সবার প্রথম যদি আমার অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন না জানা থাকে, তো অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা বার করতে হবে, কারণ ইন্টারসেকশন পয়েন্ট ছাড়া আমরা কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বার করতে পারবো না। ওকে, এটাই বলতে চাইছে, সেটা অ্যানালিটিক্যালি হোক বা গ্রাফিক্যালি হোক, আমাদেরকে ফার্স্ট অফ অল পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বার করতে হবে। নেক্সট কি বলছে দেখো, ইফ দ্য কার্ভস ইন্টারসেক্ট এট মোর দ্যান ওয়ান পয়েন্ট, অর্থাৎ একের বেশি পয়েন্টে একটা কার্ভ কিন্তু ইন্টারসেক্ট করতে পারে, যেমন এই দুটো কার্ভ ধরো অসংখ্য পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাহলে প্রত্যেকটা ইন্টারসেক্টিং পয়েন্টের জন্য একটা করে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন থাকবে বা অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস থাকবে। প্রত্যেকটা ইন্টারসেক্টিং পয়েন্টের জন্য এখানের জন্য একটা অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস হবে, এখানের জন্য হবে, এখানের জন্য হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে যদি অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস বার করতে হয়, তাহলে উইথ রেসপেক্ট টু সাম ডেফিনাইট ইন্টারসেক্টিং পয়েন্টের জন্য বার করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট কোনো ইন্টারসেক্টিং পয়েন্টের জন্য নির্দিষ্ট কোনো কোণ বার করতে হবে। এটাই এখানে বলতে চাইছে 2 নম্বর নোটে। 3 নম্বর নোট কি বলছে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমাদের বহুবার কাজে লাগবে এবং বহুবার আমাদেরকে এই ফর্মুলাটা বাঁচাবে। বহু জায়গায় আছে যদিও এটা, অ্যাঙ্গেলের পারপেন্ডিকুলারিটি বা অ্যাঙ্গেলের অর্থোগোনালিটি। অর্থোগোনাল মানে কি? অর্থোগোনাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি লম্ব। অর্থোগোনাল সমান বাংলায় বলা হয় লম্ব। ওকে, তো এখানে কি বলছে, টু কার্ভস আর সেড টু বি অর্থোগোনাল, অর্থাৎ দুটো কার্ভ পরস্পর লম্ব বা পরস্পর লম্ব ভাবে ছেদ করেছে বলতে পারবো ইফ অ্যাঙ্গেল বিটুইন দেম অ্যাট ইচ পয়েন্ট অফ ইন্টারসেকশন, অর্থাৎ একটা কার্ভ যদি একাধিক পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট অফ ইন্টারসেকশনই কিন্তু তাকে লম্বভাবে ইন্টারসেক্ট করতে হবে, তবে আমরা বলবো কার্ভ দুটো অর্থোগোনাল। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1 হতে হবে। m1 ইন্টু m2 টা অ্যাকচুয়ালি কি, m1 হচ্ছে একটা ট্যানজেন্টের স্লোপ, স্লোপ স্লোপ অফ t1, ধরো t1 ট্যানজেন্টের স্লোপ, আর m2 হচ্ছে স্লোপ অফ t2। তাহলে দুটো ট্যানজেন্টের স্লোপ m1 m2 হলে তাদের প্রোডাক্টটা যদি -1 হয়, তাহলে অবভিয়াসলি বলবো কার্ভ দুটো কিন্তু পারপেন্ডিকুলার হচ্ছে বা অর্থোগোনাল হচ্ছে, অ্যাকচুয়ালি অর্থোগোনাল কার্ভ। ওকে ওকে, নেক্সট চল। ওকে, ব্যাস দুটো কার্ভের অ্যাঙ্গেলের মধ্যে আর কিচ্ছু নেই, এবার জাস্ট একটা প্রবলেমে চলে এসেছি, এবং প্রবলেমটা দেখতেই পাচ্ছ যেই মেন 2021 ফেব্রুয়ারি সেশনের প্রবলেম, কারেন্ট প্রবলেম 2021 সালের প্রবলেম। তো কিরকম সমস্যা এখান থেকে দেয় তোমরা এই অঙ্কগুলোকে দেখলেই বুঝতে পারবে, এবং এই অঙ্কগুলোকে সলভ করার মেথড আমি শিখিয়ে দেবো। তাই ডোন্ট ওয়ারি, এই ক্লাসগুলো কমপ্লিটলি দেখো, ক্লাসের শেষে ডিপিপি আপলোড করা হবে, সেগুলোকে সলভ করো, তোমাদের ভালো র্যাঙ্ক আসবেই, সেটা যেই মেন হোক ডাব্লিউবি যেই হোক, কিন্তু ক্লাসগুলো কমপ্লিটলি দেখো এবং আমার দেওয়ার ডিপিপি গুলোকে প্র্যাকটিস করো, এবং বিভিন্ন সময় আরো বিভিন্ন ডিপিপি আসবে, শুধু এই একবার ডিপিপি নয়, বারবার বিভিন্ন বিভিন্ন ফেমাস ইনস্টিটিউশনের ডিপিপি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করলেই আমি তোমাদের জন্য সেগুলো দিয়ে দেবো, সেগুলো প্রত্যেকটা তোমরা প্র্যাকটিস করো। এমনও দেখা গেছে অ্যালেন, আকাশ ইত্যাদি ইনস্টিটিউটের ডিপিপি কিন্তু আমাদের হাতে অনেক সময় চলে আসে, সেগুলো আমরা আপলোড করে দিই, কিন্তু সেগুলোর প্রাইভেসি, যেহেতু প্রাইভেসি পলিসি থাকে, কিছুটা মেনটেন করে, কিছুটা লুকিয়ে চুরিয়ে আমাদেরকে আপলোড করতে হয়, তবুও আমরা তোমাদের জন্য সেগুলো করে থাকি। তো লোকে লাখ লাখ টাকা খরচা করে অ্যালেনের ডিপিপি পায়, লাখ লাখ টাকা খরচা করে আকাশের ডিপিপি পায়, অ্যাকচুয়ালি আকাশে ইনস্টিটিউটে ভর্তি হলে তবেই ডিপিপি গুলো পায়। আদারওয়াইজ এমনি আকাশ অ্যালেনের ডিপিপি 3-4 হাজার 5,000 টাকায় অনলাইনে কিনতেও পাওয়া যায়, কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলকে বারবার বলছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফলো করে ফেলো চটপট, কারণ বিভিন্ন সময় বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস, বিভিন্ন নোটিফিকেশনস, বিভিন্ন তোমাদের ইনফরমেশন আমরা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে সবার প্রথম শেয়ার করি, তারপর সেটা ভিডিও আকারে চ্যানেলে আসে। ওকে চলো, এখানে যে প্রবলেমটা বলছে, প্রবলেমটা কি বলছে, ইফ দ্য কার্ভস x² বাই a প্লাস y² বি ইকুয়ালস টু 1 এবং এত ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। দেখো যখনই দুটো কার্ভ অর্থোগোনালি কাট করছে বলে দেওয়া আছে, তার মানে আমার প্রবলেমটা কিন্তু ইজি হয়ে গেল। ইজি হওয়ার কারণ হচ্ছে আমার কার্ভ অর্থোগোনালি যদি কাট করে, তার একটাই কন্ডিশন, দুটো কার্ভের ট্যানজেন্টের স্লোপটা বার করব, তাদের প্রোডাক্টটা বার করব, দিয়ে সেটাকে -1 এর সঙ্গে ইকুয়াল করে দেবো, দিয়ে সেখান থেকে আমার যাবতীয় যা পাওয়ার পেয়ে যাবো। তাহলে অর্থোগোনাল যেহেতু বলে দিয়েছে, এটা অর্থোগোনাল না বলে যদি অন্য কোনো অ্যাঙ্গেল বলতো, 60 ডিগ্রি বলতো, 30 ডিগ্রি, 40 ডিগ্রি বলতো, 45 ডিগ্রি বলতো, সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্যালকুলেশনটা একটু হলেও বড় হতো, কিন্তু এক্ষেত্রে ক্যালকুলেশন খুব ইজি হয়ে যাবে। দেখো
তো দুটো কার্ভ কি হয়েছে, ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, দেন হুইচ অফ দ্য ফলোইং রিলেশনস ইজ ট্রু, কোন রিলেশনটা নিচে দেওয়া ট্রু হবে। তাহলে সবার প্রথম আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব, যে অর্থোগোনালিটির কন্ডিশন হচ্ছে ফার্স্ট কার্ভের ট্যানজেন্টের স্লোপটাকে বার করব। এখন এখানে কোন পয়েন্টে বার করব, আমি দেখো বারবার বলছি যখন কোনো পয়েন্ট পার্টিকুলার উল্লেখ করা থাকবে না তখন তোমরা যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট ধরে নাও, যেমন আমি এখানে ধরে নেবো পি অফ x1 y1। পি অফ x1 y1 পয়েন্টে ফার্স্ট কার্ভের ট্যানজেন্ট কি হবে। ওকে, ফার্স্ট কার্ভের ট্যানজেন্ট, অ্যাকচুয়ালি ট্যানজেন্ট বার করার দরকার নেই, ট্যানজেন্টের স্লোপ কি হবে তার জন্য আমাকে ফার্স্ট কার্ভকে ডেরিভেটিভ করতে হবে। ফার্স্ট কার্ভ হচ্ছে x² / a + y² / b ইকুয়ালস টু 1। একে ডেরিভেটিভ করলে লেফট হ্যান্ড সাইডটা আসছে 2x/a প্লাস 2y/b ইন্টু dy/dx ইকুয়ালস টু 0, বা এটাকে আমি এই জায়গাটায় নিয়ে চলে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি পাবো dy/dx ইকুয়ালস টু 2 তো বোথ সাইডে এদিকে চলে গেলে 0 এর সঙ্গে গুণ হয়ে যাবে, 2 আর থাকবে না, তাহলে আমার এখানে হচ্ছে -x/a, আর এখান থেকে হবে b, এখান থেকে হবে y, দ্যাট মিনস -b/a x/y। এখন এই dy/dx টা আমাকে বার করতে হবে, পার্টিকুলার পয়েন্ট আমি ধরে নিয়েছি x1y1, এটা হবে x1y1, তাহলে আলটিমেটলি আমার m1 টা আসবে। m1 যদি আমি ধরি, এখানে এই dy/dx টা হচ্ছে m1, তাহলে m1 টা আমার আসবে অ্যাকচুয়ালি -b/a x1/y1। এটা হচ্ছে ফার্স্ট কার্ভের ট্যানজেন্টের স্লোপ, ফার্স্ট কার্ভের ট্যানজেন্টের স্লোপ। এখন একটা জিনিস দেখো, সেকেন্ড কার্ভের ট্যানজেন্টের স্লোপটা আমাদেরকে বার করতে হবে, কিন্তু সেকেন্ড কার্ভের ট্যানজেন্টের স্লোপটা আমরা ক্যালকুলেশন করব না, কারণ সেকেন্ড কার্ভটা কিন্তু একদম ফার্স্ট কার্ভের মতো সিমিলার দেওয়া আছে, খালি a এর জায়গায় c আর b এর জায়গায় d, এই দুটো চেঞ্জেস করে দিলেই কিন্তু আমার সেকেন্ড কার্ভটা ফার্স্ট কার্ভের মতো সিমিলার। তাহলে সেকেন্ড কার্ভের dy/dx at x1y1 আমার চলে আসবে b এর জায়গায় d, a এর জায়গায় c, বাকি সেম, এবং এটাকে আমি নাম দেবো m2। তাহলে m1 m2 পেয়ে গেছি, যেহেতু এরা অর্থোগোনালি কাট করছে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করছে। আচ্ছা, অর্থোগোনাল কাট করা মানে আমি একটু আগে বললাম কিনা আমার মনে পড়ছে না, অর্থোগোনাল মানে কিন্তু হচ্ছে 90 ডিগ্রি। ওকে, অর্থোগোনাল মানে পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করছে মানেই অর্থোগোনাল, আর অর্থোগোনাল মানেই 90 ডিগ্রি। তো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করছে মানে অর্থোগোনালিটির কন্ডিশন হয়ে যাবে m1 × m2 = -1। দ্যাট মিনস আমি নেক্সট পেজে চলে যাই, এখানে বলছে m1 × m2 = -1 হবে, তার মানে m1 এর ভ্যালু আমার এখান থেকে কি আসছে, -b/a x1y1, আর m2 এর ভ্যালু আসছে -d/c x1/y1 = -1। মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে এটা হয়ে যাচ্ছে bd/ac × x1² / y1² সমান -1। ওকে, আচ্ছা এবার দেখো একটা জিনিস, আমরা x1y1 পয়েন্টটা কি করেছি, x1y1 পয়েন্টে এর ট্যানজেন্ট বার করেছি। সিমিলারলি ফার্স্ট কার্ভের ট্যানজেন্ট x1y1 পয়েন্টে বার করছি, সেকেন্ড কার্ভেরও ট্যানজেন্টের স্লোপটা x1y1 পয়েন্টেই আমরা বার করছি। তার কারণ হচ্ছে যে পয়েন্টে আমরা দুটো ট্যানজেন্টের স্লোপ বার করছি সেই পয়েন্টেই অ্যাকচুয়ালি এই কার্ভ দুটোর অ্যাঙ্গেল বার করতে হবে, এবং সেই পয়েন্টেই কার্ভ দুটোর অ্যাঙ্গেল বার করছি মানে সেই পয়েন্টেই দুটো কার্ভ ইন্টারসেক্ট করেছে, তাই আমি বার করতে পারছি। একটু আগেই বলেছি যে পয়েন্টে আমরা অ্যাঙ্গেল খুঁজবো সেই পয়েন্টে কিন্তু ইন্টারসেক্ট করে থাকতে হবে। তার মানে এখানে p অফ x1y1 এ আমি অ্যাঙ্গেল খুঁজতে যাচ্ছি, তাহলে p অফ x1y1 এ কিন্তু এই দুটো কার্ভ ইন্টারসেক্ট করেছে, তার মানে p অফ x1y1 টা ফার্স্ট কার্ভেও আছে, ফার্স্ট কার্ভের উপরে অবস্থিত, এবং এটা সেকেন্ড কার্ভের উপরে অবস্থিত। তাহলে p অফ x1y1 দিয়ে ফার্স্ট কার্ভকেও স্যাটিসফাই করানো যাবে, সেকেন্ড কার্ভকেও স্যাটিসফাই করানো যাবে। তো ফার্স্ট সেকেন্ড কার্ভকে স্যাটিসফাই করালে ফার্স্ট কার্ভ থেকে আসবে x1² / a প্লাস y1² / b = 1, আর সেকেন্ড কার্ভ থেকে আসবে এই 1 = e x1² / c প্লাস y1² / d। তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারছো, এই সেকেন্ড কার্ভটা 1 এর সঙ্গে ইকুয়াল, ফার্স্ট কার্ভটা 1 এর সঙ্গে ইকুয়াল, তার মানে এদেরকে আমি কম্পেয়ার করলে হবে x1² / a প্লাস y1² / b = x1² / c প্লাস y1² / d। ওকে, এখান থেকে আমি x1² গুলো একদিকে নিয়ে চলে আসবো, ধরো লেফট হ্যান্ড সাইডে নিলাম, তাহলে x1² / 1 - a × 1 - c, আর রাইট হ্যান্ড সাইডে রইল y1² 1/d - 1/b। ওকে, রেড কালারটা নিই, দেখতে অনেকটা ভালো লাগবে। ওকে, তো x1² ইন্টু এটা হয়ে যাচ্ছে ac c - a, এটা হয়ে যাচ্ছে y1² bd b - d। তাহলে এখান থেকে দেখো আমি bd যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি, bd/ac
এটা নিয়ে চলে এলাম এবং তারপর থাকছে x1 স্কোয়ার বাই y1 স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে আসছি ইন্টু এদিকে থাকছে c মাইনাস এ, এই b মাইনাস ডি কে আবার এদিকে নিয়ে চলে আসছি b মাইনাস ডি। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি কি পাচ্ছি, সরি এক্সট্রিমলি সরি, এইখানটা আমি এদিকে না নিয়ে এসে c মাইনাস এ কে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো। আচ্ছা, সব লেফট হ্যান্ডে নিয়ে এলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে c মাইনাস এ পড়ে আছে, রাইট হ্যান্ড সাইডে b মাইনাস ডি পড়ে আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে b মাইনাস ডি বাই c মাইনাস এ। তার মানে আমি এক্স্যাক্টলি এর যে ভ্যালুটা সেটা বার করলাম, সেটা হচ্ছে b মাইনাস ডি বাই c মাইনাস এ। এবার এই ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো, এখানে পুট করলে আমি কি পাবো, bd বাই ac, দেখো সেম এটা আছে x1 স্কোয়ার বাই y1 স্কোয়ার, এটা এখানে যদি বসিয়ে দিই তাহলে b মাইনাস ডি বাই c মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস ওয়ান, বা এখান থেকে আমি বলবো b মাইনাস ডি ইকুয়ালস টু a মাইনাস c, বা এখান থেকে এই b টাকে রাইট হ্যান্ড সাইডে, c টাকে লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে আসা হয় তাহলে আমার কি আসবে, তাহলে আমার এটা চলে আসবে c মাইনাস ডি সমান a মাইনাস b। দিস ইজ দ্য রিলেশন। কোন অপশনটার সঙ্গে আমার যাচ্ছে দেখো, অপশন 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 টু, অপশন টু এর সঙ্গে কিন্তু আমাদের মিলছে, তো অপশন টু ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার, অর অপশন বি ইউ ক্যান সে। তো অপশন বি অর অপশন টু ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাবো। এটাও আবার একটা অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনের কার্ভ, এবং এটাও জেই মেন্স 2021 ফেব্রুয়ারি সেশনের কার্ভ, ফেব্রুয়ারি সেশনের প্রবলেম অ্যাকচুয়ালি। তো দুটো কার্ভ এখানে দেওয়া আছে, একটা হচ্ছে x ইকুয়ালস টু y টু দি পাওয়ার 4, আর একটা হচ্ছে xy ইকুয়ালস টু k। কাট অ্যাট রাইট অ্যাঙ্গেলস, রাইট অ্যাঙ্গেলস মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে অর্থোগোনাল, তাহলে অর্থোগোনালিটির কন্ডিশন এখানেও কাজে লাগবে, তাই অঙ্কটা অন্যান্য অ্যাঙ্গেলের থেকে অনেক ইজি হয়ে যাবে। কিন্তু আমাকে এখানে কি করতে হবে, অ্যাকচুয়ালি 4k টু দি পাওয়ার 6 এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। এবার কে এসছে এই ইকুয়েশনটা থেকে। তো সবার প্রথম আমি যেটা করতে হয়, m1 m2 বার করব। m1 m2 বার করার জন্য একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন ধরে নিতে হবে। ধরি ফার্স্ট কার্ভটা সেকেন্ড কার্ভটা px, y1 পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তাহলে p অফ x1 y1 পয়েন্টে আমরা এদের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা বার করব, যেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বলে দেওয়া আছে। অর্থাৎ px1 y1 পয়েন্টে এই দুটো কার্ভ অর্থোগোনালি কাট করেছে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করেছে ধরে নিয়েছি। তাহলে px1 y1 এ m1 কি হবে, এর ক্ষেত্রে আমি যদি করি, এর ক্ষেত্রে হচ্ছে 4y কিউব dy বাই dx ইকুয়ালস টু 1, বা এখান থেকে হবে dy বাই dx at x1 y1 ইকুয়ালস টু 1 বাই 4y1 কিউব। আর এখানে দেখো আমাদের কি আছে, xy ইকুয়ালস টু k, এর ডেরিভেটিভ কি হবে, xy ইকুয়ালস টু k, এটা হচ্ছে 1 ইন্টু y প্লাস x ইন্টু dy বাই dx ইকুয়ালস টু 0। এখান থেকে dy বাই dx সমান আমি পেয়ে যাব মাইনাস y বাই এক্স, বা dy বাই dx x1 y1 আমার হয়ে যাবে মাইনাস y1 বাই x1। তাহলে আমি প্রথমটাকে যদি m1 বলি, দ্বিতীয়টাকে তাহলে m2 বলবো। যে কোনো একটাকে m1, যে কোনো একটাকে m2 তোমরা ধরতে পারো। যেহেতু এরা অর্থোগোনালি কাট করছে, তাহলে m1 m2 সমান কি হবে, অতএব m1 ইন্টু m2 সমান মাইনাস 1 হয়ে যাবে। তাহলে m1 মানে হচ্ছে 4y1 এর কিউব, আর m2 মানে হচ্ছে মাইনাস y1 ইন্টু x1 ইকুয়ালস টু মাইনাস 1। বা তাহলে এটা কি হয়ে যাবে, একটা y1 ক্যান্সেল হবে, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, এখানে হয়ে যাবে 1 বাই 4 x1 y1 এর স্কোয়ার ইকুয়ালস টু 1, বা 4 x1 y1 এর স্কোয়ার ইকুয়ালস টু 1। এই রিলেশনটা আমি পাচ্ছি। এখান থেকে আমাকে 4k টু দি পাওয়ার 6 এর ভ্যালুটা বার করতে হবে। ওকে ওকে, ভেরি গুড। তাহলে কি করতে হবে, সবার প্রথম দেখো আমাদের যেটা আগের যে প্রবলেমটা সেটাতেও করেছি, p অফ x1 y1 যেহেতু ইন্টারসেক্টিং পয়েন্ট এই দুটো কার্ভেরই, তাহলে এই দুটো কার্ভের ইন্টারসেক্টিং পয়েন্টে কি হবে না, p অফ x1 y1 পয়েন্টটা দুটো কার্ভের ওপরেই থাকবে, দুটো কার্ভকেই স্যাটিসফাই করবে, সেটাই আমরা এখানে করব। নেক্সট পেজে চলে যাব। ফার্স্ট কার্ভটা আছে x ইকুয়ালস টু y টু দি পাওয়ার 4, এখানে আমরা যদি বসিয়ে দিই তাহলে এটা হবে x1 ইকুয়ালস টু y1 টু দি পাওয়ার 4, এন্ড আরেকটা আছে x1 y1 ইকুয়ালস টু k। এই দুটো কার্ভের ইকুয়েশনকে আমি স্যাটিসফাই করিয়ে এটা পাচ্ছি, এবং আমাদের যে রিলেশনটা পেয়েছি 4x1 y1 স্কোয়ার ইকুয়ালস টু 1, 4x1 y1 স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার আমি কি করতে পারি দেখো, সবার প্রথম আমাকে কি বার করতে হবে সেটা আগে খেয়াল করি, 4k টু দি পাওয়ার 6, 4k টু দি পাওয়ার 6 বার করতে হবে। আবার আমরা জানি xy বা x1 y1 ইকুয়ালস টু k পেয়েছি, তাহলে এখান থেকে 4k টু দি পাওয়ার 6 মানে
4x1 y1 হোল টু দি পাওয়ার 6, এইটার ভ্যালুটা কিন্তু আমাদেরকে বার করতে হবে অ্যাকচুয়ালি 4x1 y1 টু দি পাওয়ার 6। ওকে, ও সরি 4k হোল টু দি পাওয়ার 6 আছে, আমরা 4k টু দি পাওয়ার 6 লিখছি। এখানে লেখাটা আমাদের একটু ভুল হয়েছে, সেটাকে ঠিক করে নিই। 4k হোল টু দি পাওয়ার 6, তার মানে অবভিয়াসলি 4x1 y1 হোল টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো সবার প্রথম দেখো আমাদের কি আছে এখানে, x1 y1 স্কোয়ার ইকুয়ালস টু 4x1 y1 স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, x1 y1 স্কোয়ার ইকুয়ালস টু 1/4। ওকে ওকে, এবার একটা জিনিস দেখো, এখানে যদি আমি x1 এর জায়গায় y1 টু দি পাওয়ার 4 লিখি, তাহলে আমার এখানে আসবে y1 টু দি পাওয়ার 4 ইন্টু y1 স্কোয়ার ইকুয়ালস টু 1/4, এবং এখান থেকে চলে আসবে y1 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 1/4। ওকে, তাহলে আমি y1 টু দি পাওয়ার 6 এর একটা ভ্যালু পেয়েছি, আমাকে x1 টু দি পাওয়ার 6 এর একটা ভ্যালু নিয়ে আসার চেষ্টা করতে হবে। তো এখানে কি আছে, x1 ইকুয়ালস টু y1 টু দি পাওয়ার 4, আমি যদি বোথ সাইডকে হোল টু দি পাওয়ার 6 করে দিই, তাহলে রাইট হ্যান্ড সাইডটা হবে y1 টু দি পাওয়ার 24 মানে অ্যাকচুয়ালি y1 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 4, তাই না? y1 টু দি পাওয়ার 6 এর ভ্যালু আমি এখান থেকে পেয়েছি 1/4, সেটা আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে 1/4 হোল টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এটা আসবে 1/4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4, সেটা কার ভ্যালু, x1 টু দি পাওয়ার 6 এর ভ্যালু। তাহলে x1 টু দি পাওয়ার 6 এর ভ্যালু আমি একটা পেয়ে গেছি, y1 টু দি পাওয়ার 6 এর একটা ভ্যালু পেয়ে গেছি। আমি এখানে যদি পুট করে দিই তাহলে আমার কিন্তু আলটিমেটলি 4k হোল টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 4x1 y1 হোল টু দি পাওয়ার 6 এর ভ্যালু পাবো, সেখান থেকে এটা হবে 4 টু দি পাওয়ার 6 ইন্টু x1 টু দি পাওয়ার 6 মানে 1/4 টু দি পাওয়ার 4 ইন্টু y1 টু দি পাওয়ার 6 মানে 1/4। তাহলে এখান থেকে আমি উপরে হয়ে যাচ্ছে 4 টু দি পাওয়ার 6, নিচে হচ্ছে 4 টু দি পাওয়ার 4 ইন্টু 4 টু দি পাওয়ার 1 মানে 4 টু দি পাওয়ার 5, দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে 4 টু দি পাওয়ার 1 অর অনলি 4। তাহলে এখান থেকে আমি 4k হোল টু দি পাওয়ার 6 এর ভ্যালু পাচ্ছি 4। ওকে ওকে, এটা নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন, তাই এর কোনো অপশন দেওয়া নেই, তো এখানে আমাদের অ্যান্সারটা লিখতে হবে 4। তবে এরপর আমরা করব ইন্টারপ্রিটেশন অফ ডিওয়াই বাই ডিএক্স অ্যাট রেট মেজার। রেট মেজার হিসাবে ডিওয়াই বাই ডিএক্স বা ডেরিভেটিভকে কিভাবে আমরা কাজে লাগাই, বা রেট মেজারে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়। দেখো আমরা অনেক সময় কি করি না, আমরা জানি কোনো একটা বস্তু যদি কোনো একটা পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে সাপোজ বি পয়েন্টে গেল, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তার সরণ, আমরা বাংলায় বলি সরণ বা ইংলিশে আমরা কি বলি ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট বা সরণকে আমরা এস দিয়ে চিহ্নিত করি। তো এস দূরত্ব গেছে বা এস ডিসপ্লেসমেন্ট হয়েছে, ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু এস ফ্রম এ টু বি। সেক্ষেত্রে যদি টি টাইমে ডিসপ্লেসমেন্টটা ঘটে থাকে তাহলে আমরা বলি যে ডিএস বাই ডিটি সমান কি হয়, ডিএস বাই ডিটি মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম or with respect to t, with respect to time। তো রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টি মানে হচ্ছে সরণের পরিবর্তনের হার, যেটাকে বাংলায় আমরা বলি বেগ, এবং ইংরেজিতে বলি ভেলোসিটি ভি। আবার যখন আমরা ডিভি বাই ডিটি বার করবো, অর্থাৎ টি টাইমে যদি টি সময়ে যদি ভেলোসিটি ভি হয়, তাহলে ডিভি বাই ডিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তো এটাকে আবার আমরা অ্যাক্সিলারেশন বলি, অ্যাক্সিলারেশনকে আমরা আবার এ দিয়ে চিহ্নিত করি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি রেট অফ চেঞ্জ বার করছি কিভাবে, ডেরিভেটিভের রেসপেক্টে আমরা কোনো কিছু রেট অফ চেঞ্জ বার করছি। অনেক সময় ধরো আমাদের ক্ষেত্রে y ইকুয়ালস টু এফ এক্স একটা যদি কার্ভ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স হয় এফ ড্যাশ এক্স। এখন এই ডিওয়াই বাই ডিএক্সটাও হচ্ছে রেট অফ চেঞ্জ, এবং ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কি, রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এক্স এর রেসপেক্টে ওয়াই এর যে রেট অফ চেঞ্জ সেটাকে ডিওয়াই বাই ডিএক্স বলা হয়। অর্থাৎ রেট অফ চেঞ্জকে আমরা কিন্তু ইন টার্মস অফ ডেরিভেটিভ আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এখানে দেখতেই পাচ্ছ, এখানে যে ডেফিনেশনটা বলা আছে সেটা কি বলছে, যে এই জায়গাটা দেখো, y equals to fx যদি একটা কার্ভ থাকে, দেন dy by dx or f dash x একই জিনিস, represents the rate of change of y with respect to x, and dy by dx at x equals to x0 or f dash x0 একই জিনিস, represents the rate of change of y with respect to x at x equals to x0. Further, if two variables x and y vary with respect to another variable t, that means যদি x equals to একটা ফাংশন দেয়া থাকে f of t এবং y equals to একটা আলাদা ফাংশন দেয়া থাকে g of t, সাপোজ এটা g of t,
অর্থাৎ এক্স ওয়াই গুলো যদি প্যারামেট্রিক ফাংশন দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, আমরা জানি সেক্ষেত্রেও কিন্তু আমাদের ডিওয়াই বাই ডিএক্স বার করতে হয় এবং সেটা কি হয় ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি করলে বেরিয়ে যায়। আমরা যখন ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ফাংশন পড়েছি তখন আমরা এই সমস্ত সূত্রগুলো পড়ে নিয়েছি। ডেরিভেটিভের চ্যাপ্টার আমাদের অলরেডি পড়া হয়ে গিয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই আগের লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ সমস্তটা বুঝিয়ে দিয়েছি, প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করে দিয়েছি, জেই মেন্স, WBJEE। তো অবভিয়াসলি উপরের আই বাটনে চলে যাও কিংবা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাও, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্ট খুলে সমস্ত কটা ক্লাস তোমরা সেখান থেকে আগে দেখে নাও, কারণ একটার পর একটা কিন্তু ইন্টারলিঙ্কড, তাই আগের ক্লাসগুলো না জানলে না বুঝলে পরের ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। তো অ্যাকচুয়ালি ডিওয়াই বাই ডিএক্স কে অ্যাজ রেট মেজার মানে কোনো কিছুর রেট অফ চেঞ্জ যখন বার করি তখন আমরা ডিওয়াই বাই ডিএক্স কে ঠিক এইভাবে ব্যবহার করি, তোমরা যেমন দেখতে পাচ্ছ এখানে ঠিক এইভাবে আমরা ব্যবহার করে থাকি। ওকে, তো এর মধ্যে আর বিশেষ কিছু নেই, নতুনত্ব কিছু নেই। আমরা এরপরে যেটা নতুনত্ব একটা জিনিস চলে যাব, যেটার কথা আমি প্রথমেই বলছিলাম যে মোশন ইন এ স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। এই চ্যাপ্টারটা মেনলি WBJEE স্টুডেন্টসদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা WBJEE-তেই আছে এবং এটা ফিজিক্সের চ্যাপ্টার, অ্যাকচুয়ালি তোমরা যখন পড়বো বুঝতেই পারবে। তো এই চ্যাপ্টারটা থেকে কম্পালসারি কোশ্চেন আসে WBJEE-তে। 2021 সালে দুটো কোশ্চেন এসেছে, 2020 সালে একটা কোশ্চেন এসেছে, তো কম্পালসারি একটা দুটো কোশ্চেন আসতেই থাকে। তো আমার যে চ্যাপ্টারগুলো কনফার্ম কোশ্চেন আসবে সেই চ্যাপ্টারগুলো আমাকে ভালো করে তৈরি করতে হবে। যেমনটা এখানে এই চ্যাপ্টারটার মধ্যে কিচ্ছু নেই, জাস্ট দেখো এখানে ওপরে বলা হচ্ছে যে যদি কোনো একটা ধরো পার্টিকেল, সাপোজ কোনো একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইনে, মোশন ইন এ স্ট্রেট লাইন মানে কি, কোনো একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইনে তার মোশন হচ্ছে, মোশন হচ্ছে মানে গতিশীল অবস্থায় আছে। কোনো একটা স্ট্রেট লাইনে যদি কোনো একটা পার্টিকেল গতিশীল অবস্থায় থাকে, অর্থাৎ এখানে এইভাবে ধরো এই স্ট্রেট লাইনে এই দিক থেকে একটা পার্টিকেল গতিশীল আছে এবং সে ইউ গতি নিয়ে, ইউ প্রাথমিক বেগ বা ইউ ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে স্টার্ট করলো, টি সময় পরে তার টার্মিনাল ভেলোসিটি হয়ে গেল ভি বা অন্তিম বেগ হয়ে গেল ভি, এবং এই টি সময়ে সে কতটা দূরত্ব অতিক্রম করলো, সাপোজ সে এস দূরত্ব অতিক্রম করলো। ওকে, এবং সে কোন অ্যাক্সেলারেশন নিয়ে অতিক্রম করলো, যে অ্যাক্সেলারেশন নিয়ে অতিক্রম করুক না কেন সেটা কনস্ট্যান্ট হতে হবে, কারণ আমাদের এখানে টপিকটাই হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট মানে হচ্ছে অ্যাক্সেলারেশনটা বাড়বেও না কমবেও না, সেম থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সেই রকম অ্যাক্সেলারেশন নিয়ে, অর্থাৎ সেই অ্যাক্সেলারেশনের পরিমাণটা যদি হয় এ, তো এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে ইউ ইনিশিয়াল ভেলোসিটি থেকে টি টাইমে এস দূরত্ব যাওয়ার পর তার টার্মিনাল ভেলোসিটি যদি ভি হয়, সেক্ষেত্রে আমরা কি জানি যে ডিএস বাই ডিটি সমান হয়ে যায় ভি এবং ডিভি বাই ডিটি সমান হয়ে যায় এ। এ মানে অ্যাক্সেলারেশন ত্বরণ আর ভি মানে ভেলোসিটি বেগ অফ দ্য পার্টিকেল, ঠিক আছে। বা এ কে আবার আমরা d2s বাই ডিটি স্কোয়ার হিসেবেও লিখি, অর্থাৎ ds বাই ডিটি মানে হচ্ছে ভি, একে আবার ডবল ডেরিভেটিভ করলে সেটাই আসবে ডিভি বাই ডিটি। তো এইভাবেও আমাদেরকে রিপ্রেজেন্ট করা হয়। তো যাই হোক, এবার এখানে যেটা করতে হয়, খুব ইজি প্রবলেম আসে, ফিজিক্সের টাইপের প্রবলেম। প্রবলেমটাকে যদি বুঝে ফেলতে পারো তাহলে পড়াটা কোনো বড় ব্যাপার নয়, প্রবলেমটা বোঝাটাই বড় ব্যাপার। সেটা আমি প্রবলেমটা দিয়ে দেখিয়ে দেবো। তার আগে বলি এখানে মেনলি তিনটে ফর্মুলা কাজে লাগে। এই তিনটে ফর্মুলা ঠিকভাবে জানা থাকলেই তোমরা সমস্ত ধরনের অঙ্ক করতে পারবে এই চ্যাপ্টার থেকে। ফার্স্ট অফ হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, যেখানে ভি টার্মিনাল ভেলোসিটি, ইউ ইনিশিয়াল ভেলোসিটি, এ হচ্ছে অ্যাক্সেলারেশন আর টি হচ্ছে টাইম, এবং এস হচ্ছে দূরত্বের যখন এক্সপ্রেশন বার করতে হয়, এস ইজ দ্য ডিস্টেন্স অর ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অ্যান্ড থার্ড যে ফর্মুলা সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউএস স্কোয়ার প্লাস 2as। এই তিনটে ফর্মুলা যেখানে যেটা কাজে লাগবে সেটা কাজে লাগাবো আমরা। আর ফোর্থ যে ফর্মুলাটা আছে এটা অ্যাকচুয়ালি কাটা ডিস্টেন্সের জন্য, অর্থাৎ কোনো সময় যদি t1 টাইমে s1 দূরত্ব গেল, t2 টাইমে s2 দূরত্ব গেল, তাহলে সিকোয়েন্স অফ ডিস্টেন্সের জন্য 4 নম্বর ফর্মুলাটা কাজে লাগে, sn ইকুয়ালস টু u প্লাস 1/2a ইন্টু 2n-1। ওকে, তো এটার ব্যবহার খুব একটা বেশি আমাদের নেই, তাই এটা নিয়ে আমরা বেশি আলোচনায় যাব না। মেনলি প্রথম তিনটে যে ফর্মুলা আছে সেই তিনটে ফর্মুলা দিয়ে আমাদের ম্যাক্সিমাম প্রবলেম সলভ হবে। তো দেখে নেবো এবার কিরকম প্রবলেম এখান থেকে আসে। দেখো WBJEE 2021 এর প্রবলেম, এটাই আবার কিন্তু 2019 সালেও এসেছিল। প্রিভিয়াস ইয়ার সলভ করার মজা এটাই যে WBJEE তে কিন্তু কোশ্চেন রিপিট হয়। তো কোশ্চেনটা কি বলছে অ্যাকচুয়ালি দেখো, টু পার্টিকেলস এ অ্যান্ড বি মুভ ফ্রম রেস্ট। মুভ ফ্রম রেস্ট মানে স্থির অবস্থায় ছিল, তারপর সে কিন্তু মুভ শুরু করছে, অর্থাৎ গতিশীল হচ্ছে। স্থির অবস্থায় ছিল মানে কিন্তু তার ইনিশিয়াল ভেলোসিটি ইউটা 0, অর্থাৎ সবার প্রথম পেলাম ইউ ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা এক মিনিট, এখানে আমি এইভাবে লিখবো না, প্রথম আগে পড়ে নিই তারপর বলি কিভাবে লিখবো। টু পার্টিকেলস এ অ্যান্ড বি, দুটো পার্টিকেল মুভ ফ্রম রেস্ট মানে তারা ইনিশিয়াল ভেলোসিটি 0,
মুভ ফ্রম রেস্ট অ্যালং এ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন বরাবর কিন্তু মুভ করছে উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এফ অ্যান্ড এফ ড্যাশ, অর্থাৎ এ এর অ্যাক্সেলারেশন এফ আর বি এর অ্যাক্সেলারেশন এফ ড্যাশ। ইফ এ টেক্স এম সেকেন্ড মোর দ্যান দ্যাট অফ বি, অর্থাৎ বি যে সময় নিচ্ছে তার থেকে এ যদি এম সেকেন্ড বেশি সময় নেয়, এবং ডেসক্রাইব এন ইউনিটস মোর দ্যান দ্যাট অফ বি ইন অ্যাকুয়ারিং দ্য সেম ভেলোসিটি, অর্থাৎ ডেসক্রাইব মানে হচ্ছে যে ডিস্টেন্স তারা কভার করেছে, এ যদি এন ইউনিট ডিস্টেন্স বেশি কভার করে বি এর থেকে এবং শেষ পর্যন্ত এদের দুজনের টার্মিনাল ভেলোসিটিটা যদি সেম হয়, দেন কোন রিলেশনটা এখানে সত্য হবে। আমি বললাম এই জাতীয় প্রবলেমের বোঝাটাই হচ্ছে মেন, বুঝে গেলে পরে আর কিন্তু দ্বিতীয় বেশি ক্যালকুলেশন থাকে না, যদিও এটার ক্যালকুলেশনটা একটু বেশি, নেক্সট প্রবলেমে দেখতে পাবে ক্যালকুলেশন খুব কম। তো প্রথমে আমি এ আর বি এর যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো সাজিয়ে নেবো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। প্রথমেই এ আর বি এর অ্যাক্সিলারেশন কি আছে দেখে নেবো, তারপরে টার্মিনাল ভেলোসিটি, তারপরে ইনিশিয়াল ভেলোসিটি, তো দুজনেরই জিরো তাও লিখি। আচ্ছা, তারপরে অ্যাক্সিলারেশন হলো, টার্মিনাল ভেলোসিটি হলো, ইনিশিয়াল ভেলোসিটি হলো, তারপরে হচ্ছে টাইম অ্যান্ড অ্যাট লাস্ট ডিসপ্লেসমেন্ট। কি কি হবে দেখো, প্রথমে বি এরটা লিখবো। প্রথমে বি এর অ্যাক্সেলারেশন হচ্ছে এফ ড্যাশ, টার্মিনাল ভেলোসিটি এখানে ইকুয়াল বলা আছে কিন্তু দেওয়া নেই, তো আমি টার্মিনাল ভেলোসিটি ধরে নিলাম বি এর জন্য ভি অফ বি, ভিবি। আর ইনিশিয়াল ভেলোসিটি জিরো, ইউ ইকুয়ালস টু জিরো। টাইম আমি ধরলাম টি টাইম লেগেছে, ডিসপ্লেসমেন্ট আমি ধরলাম এস। এবার এরটা বার করবো, এর অ্যাক্সিলারেশন হচ্ছে এফ, টার্মিনাল ভেলোসিটি এর ক্ষেত্রে ধরলাম ভি অফ এ, এবং পরবর্তীকালে ভি অফ এ ইকুয়ালস টু ভি অফ বি হবে, যেহেতু তারা সেম ভেলোসিটি অ্যাকুয়ার করেছিল অ্যাট লাস্ট। ইনিশিয়াল ভেলোসিটি এর ক্ষেত্রেও ইউ ইকুয়ালস টু জিরো। টাইম, টাইমটা দেখো বলছে এ টেক্স এম সেকেন্ড মোর দ্যান দ্যাট অফ বি, বি এর থেকে এম সেকেন্ড বেশি নেয় তাহলে টাইম হবে টি প্লাস এম, এবং ডেসক্রাইবস এন ইউনিটস মোর দ্যান দ্যাট অফ বি, অর্থাৎ বি এর থেকে কিন্তু এন ইউনিট দূরত্ব বেশি যায় এ, অর্থাৎ এ এর ডিসপ্লেসমেন্ট হবে এস প্লাস স্মল এন। এগুলো হচ্ছে টোটাল আমার ইনপুট এখানে দেওয়া আছে। এবার আমাকে দেখতে হবে এগুলো থেকে আমি কি রিলেশনে আসতে পারি। সবার প্রথম দেখো বি এর ক্ষেত্রে এস ডিসপ্লেসমেন্ট, এস আমরা জানি একটু আগে ফর্মুলা পড়েছি, এখান থেকে দেখো এস এই যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমি ভ্যালুগুলো পুট করে দেবো। ইউ এর ভ্যালু জিরো, তাহলে এটা হবে জিরো, হাফ এ মানে অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ এখানে হবে এফ ড্যাশ টি স্কোয়ার, তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি এস ইকুয়ালস টু হাফ এফ ড্যাশ টি স্কোয়ার। ওকে ওকে, নাম্বার ওয়ান ইকুয়েশন। এবার আরেকটা জিনিস দেখো, এবার যেটা বলছে সেটা হচ্ছে যে এর যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে এস প্লাস এন, তাহলে এস প্লাস এন মানে এখানে কি হবে, এস প্লাস এন ইকুয়ালস টু এর ডিসপ্লেসমেন্ট অনুযায়ী ইউ জিরো, তাহলে জিরো প্লাস হাফ, এর ক্ষেত্রে অ্যাক্সেলারেশন হচ্ছে এফ, টাইম হচ্ছে টি প্লাস এম, টি প্লাস এম এর হোল স্কোয়ার। এখন এস এর ভ্যালু তো আমি এখান থেকে পেয়েছি, এস এর ভ্যালুটা যদি এখান থেকে আমি রিপ্লেস করে দিই তাহলে আমি কি পাবো, হাফ এফ ড্যাশ টি স্কোয়ার প্লাস এন ইকুয়ালস টু হাফ এফ টি প্লাস এম স্কোয়ার, বা এখান থেকে দেখো টু এন সমান আমি পেয়ে যাব এফ টি প্লাস এম স্কোয়ার মাইনাস এফ ড্যাশ টি স্কোয়ার। ওকে, এটা একটা ইকুয়েশন। এটাকে যদি আমি আরো সিম্পলিফাই করি, আচ্ছা এখান থেকে নয়, আমি নেক্সট এবার চলে যাবো আর কি ইনফরমেশন দেওয়া আছে, সেম ভেলোসিটি অ্যাকোয়ার করেছে, তো ভি অফ এ ইকুয়ালস টু ভি অফ বি, এখান থেকে আমরা আর কি রিলেশন পাই দেখব। আচ্ছা, এটাকে আমি নাম দিলাম নাম্বার টু ইকুয়েশন। ভি অফ বি, ভি অফ এ, ভি অফ এ মানে ভেলোসিটি, ভেলোসিটির ফর্মুলা দেখো, প্রথম যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে কাজে লাগাবো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি বসিয়ে দেবো এখানে। এটা হচ্ছে ইউ মানে জিরো, তার মানে অ্যাকচুয়ালি এটা হবে এফ টি প্লাস এম ইকুয়ালস টু, এটা হবে এফ ড্যাশ টি। আমি সিম্পলিফাই করে নিই, তাহলে কি হবে, এফ এম ইকুয়ালস টু টি ইন্টু এফ ড্যাশ মাইনাস এফ, বা এখান থেকে আমি পাবো টি ইকুয়ালস টু এফ এম বাই এফ ড্যাশ মাইনাস এম। ওকে, এগেন আরো একটা জিনিস আমি পাবো প্রথমটা থেকেই, টি প্লাস এম ইকুয়ালস টু এফ ড্যাশ টি বাই এফ। ওকে, তাহলে এখান থেকে আমি এটা পাচ্ছি এবং এটা পাচ্ছি, এই দুটোকে কাজে লাগাবো। সবার প্রথম এখানে আমি টি প্লাস এম এর ভ্যালুটা রিপ্লেস করবো নেক্সট পেজে, আমার আছে কি টু এন ইকুয়ালস টু এফ ইন্টু টি প্লাস এম এর হোল স্কোয়ার, এটা হবে এফ ইন্টু
টি প্লাস এন কি পেয়েছি আমি এখান থেকে এফ ড্যাশ টি বাই এফ, তাহলে হোল স্কোয়ার মাইনাস এফ ড্যাশ টি স্কোয়ার। ওকে ওকে, এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে এফ ড্যাশ স্কোয়ার টি স্কোয়ার বাই এফ মাইনাস এফ ড্যাশ টি স্কোয়ার। ওকে ওকে, এখান থেকে আমি যদি টি স্কোয়ার কমন নিই তাহলে কি হবে অ্যাকচুয়ালি, টি স্কোয়ার কমন নিয়ে আমি যদি এটাকে এলসিএম নিই তাহলে এফ, এটা হবে এফ ড্যাশ স্কোয়ার মাইনাস এটা হবে এফ ড্যাশ এফ এফ ড্যাশ। ওকে ওকে, এখান থেকে আমি যদি করি টি স্কোয়ার সমান কি হবে, এদিকে আছে 2n, তাহলে 2n এফ বাই, এখান থেকে এফ ড্যাশ কমন যাবে তাহলে হবে এফ ড্যাশ মাইনাস এফ, এটাকে আমি আবার একটা নাম্বার দেবো 2 হয়েছে, অ্যান্ড যদি আচ্ছা এটাকে আমি 3 বলি, 3। ওকে, এবার দেখো ফ্রম দিস ইকুয়েশন t ইকুয়ালস টু এফ এম বাই এফ ড্যাশ মাইনাস এফ, t ইকুয়ালস টু এফ এম বাই এফ ড্যাশ মাইনাস এফ, এটার যদি আমি পুরোটা হোল স্কোয়ার করে দিই সেটা হয়ে যাবে টি স্কোয়ারের সঙ্গে ইকুয়াল, অ্যান্ড টি স্কোয়ারের ভ্যালু আমার এখানে কি আছে 2nf বাই এফ ড্যাশ মাইনাস এফ ড্যাশ মাইনাস। ওকে, বোথ সাইডে আমি সিম্পলিফাই করব, এফ স্কোয়ার এম স্কোয়ার বাই এফ ড্যাশ মাইনাস এফ তার স্কোয়ার ইকুয়ালস টু 2nf এফ ড্যাশ মাইনাস এফ, একটা টার্ম ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে একটা এফ ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকছে কি, আচ্ছা এইদিকে এটাই লিখি, এফ ড্যাশ এফ এম স্কোয়ার, ওকে ইকুয়ালস টু এটা এদিকে চলে যাচ্ছে, একটা এফ ড্যাশ মাইনাস এফ থাকছে ইন্টু 2n, বা এখান থেকে আমি বলতে পারি n ইন্টু এফ ড্যাশ মাইনাস এফ ইকুয়ালস টু হাফ এফ এফ ড্যাশ এম স্কোয়ার। দিস ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন। কোনটার সঙ্গে আমার মিলছে দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি অপশন সি এর সঙ্গে মিলছে, তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এখানে অপশন সি এর সঙ্গে মিলছে, n ইন্টু এফ ড্যাশ মাইনাস এফ ইকুয়ালস টু হাফ এফ এফ ড্যাশ এম স্কোয়ার। ওকে, নেক্সট প্রবলেম, এটাও WBJEE কোশ্চেন, এখানে একটা ই কম হয়ে গেছে, 2021 এর প্রবলেম। এটাও হচ্ছে আমাদের মোশন নিয়ে স্ট্রেট লাইনের প্রবলেম। তো দেখে নি এটা কিভাবে সলভ করতে হবে এবং প্রবলেমটা কি বলছে। দেখো এখানে কি বলছে, এ বাল্ব ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ দ্য সার্কুলার ট্র্যাক, একটা সার্কুলার ট্র্যাক আছে, তার সেন্টারে একটা বাল্ব লাইটকে রাখা হয়েছে, সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস 10 মিটার, অর্থাৎ সার্কুলার ট্র্যাকের রেডিয়াসটা এখানে কিন্তু 10 মিটার, অর্থাৎ ওপি ইকুয়ালস টু এখানে কিন্তু 10 মিটার। ওকে ওকে, এ ভার্টিক্যাল ওয়াল ইজ ইরেক্টেড টাচিং দ্য ট্র্যাক এট এ পয়েন্ট পি, পি পয়েন্টকে টাচ করে একটা ভার্টিক্যাল ওয়াল তোমরা দেখতে পাচ্ছ, ভার্টিক্যাল বা উল্লম্ব একটা দেয়াল রয়েছে। এ ম্যান ইজ রানিং অ্যালং দ্য ট্র্যাক, এই ট্র্যাক বরাবর একটা লোক কিন্তু ঘুরছে, ছুটছে, উইথ এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, এবং এই ট্র্যাক বরাবর লোকটা 10 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে ছুটছে, স্টার্টিং ফ্রম পি the speed with which his shadow is running along the wall when he is at angular distance of 60 degree from P, অর্থাৎ বলছে যে পি পয়েন্ট থেকে স্টার্ট করে এক ব্যক্তি ট্র্যাক বরাবর ছুটছে, তার ফলে এই লাইটটার পি ব্যক্তির ওপর পড়ে তার একটা শ্যাডো তৈরি হচ্ছে, যে শ্যাডোটা এই উল্লম্ব দেয়ালে পড়ছে, তাহলে পি যত এই বরাবর ছুটে যাবে তত তার শ্যাডোটা দেয়াল বরাবর সোজা দিকে ছুটে যাবে। তো সেটাই বলছে যখন পিটা 10 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে অ্যাঙ্গুলার ডিস্টেন্স 60 ডিগ্রি কভার করবে, অর্থাৎ 60 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করবে, তখন তার এই যে শ্যাডোটা কত গতিবেগ নিয়ে ছুটবে, পি 10 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে ছুটছে, কিন্তু তার শ্যাডোটা কত গতিবেগ নিয়ে ছুটবে যখন সে অ্যাঙ্গুলার ডিস্টেন্স 60 ডিগ্রি কমপ্লিট করবে। ভালো করে বোঝো, এখানে সবার প্রথম দেখো ছবিটা বোঝো, পি পয়েন্টে একটা ব্যক্তি আছে, ও পয়েন্টে একটা লাইট আছে, তাহলে এই লাইটটার রিফ্লেকশনটা এই পিছনের দেয়ালটায় পড়ছে। পি পয়েন্টে যখন ব্যক্তিটা দাঁড়িয়ে আছে তখন পি পয়েন্টেই তার রিফ্লেকশন দাঁড়াচ্ছে, দেয়ালটা যেহেতু পি পয়েন্টে টাচ করে আছে তাহলে পি পয়েন্টে তার রিফ্লেকশন আসছে। পি পয়েন্ট থেকে আমি ধরলাম 60 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে, মানে কিউ পয়েন্টে গিয়ে পৌঁছচ্ছে, কিউ পয়েন্ট এটা, তো 60 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিস্টেন্স যাওয়ার পর কিউ পয়েন্টে যখন যাচ্ছে তখন পি পয়েন্টের শ্যাডোটা দেখো এই বরাবর সোজা বেরিয়ে গিয়ে দেয়ালে পি ড্যাশের উপর পড়ছে, অর্থাৎ যখন ব্যক্তিটি 60 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভার করে কিউ পয়েন্টে যাচ্ছে
তখন ব্যক্তিটির শ্যাডোটা কিন্তু পি থেকে পি ড্যাশে চলে যাচ্ছে, তাহলে লেন্থ অফ দ্য শ্যাডো হয়ে যাবে পি থেকে পি ড্যাশ। তাহলে আমাকে বার করতে হবে যে শ্যাডোটা কি স্পিডে ছুটেছে, তার স্পিডটা কি ছিল। আমি ধরে নেব এই ব্যক্তিটি পি পয়েন্ট থেকে এ পয়েন্টে গেছে টি টাইমে। তো অ্যাট টাইম টি, লেট অ্যাট টাইম টি, এখানে কি বলছে, ম্যান, দ্য ম্যান রানস ফ্রম পি টু এ, অর্থাৎ পি পয়েন্ট থেকে এ পয়েন্টে এসছে টি সময়ে, এবং তার ফলে অ্যান্ড ফর দ্যাট, তার জন্য হি কভার অ্যাঙ্গুলার ডিস্টেন্স সমান থিটা, অর্থাৎ এই পি থেকে এ পয়েন্টে আসার জন্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স যেটা কভার করেছে সেটা হচ্ছে থিটা, এবং পি থেকে যখন এ পয়েন্টে এসছে তখন তার শ্যাডোটা গেছে আর পয়েন্টে, তাহলে সেই সময় অ্যান্ড শ্যাডো পি আর, লেন্থটা আমি ধরছি ওয়াই, বাই মিটার বা ওয়াই যা খুশি। তার মানে আমাকে বার করতে হবে যে শ্যাডোটার গতিবেগ, শ্যাডোটার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য টাইম টি। তার মানে অ্যাকচুয়ালি শ্যাডোটার যদি লেন্থ ওয়াই হয়, টি সময়ে যদি এই ওয়াই লেন্থ শ্যাডোটা গিয়ে থাকে, তাহলে অ্যাকচুয়ালি স্পিড অফ শ্যাডো উইল বি ডিওয়াই বাই ডিটি। তো অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিটির ভ্যালুটা কত হবে যখন হোয়েন লোকটা কি করছে, টোটাল 60 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিস্টেন্স যাচ্ছে, তার মানে হোয়েন থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, অ্যান্ড লোকটার ট্র্যাক বরাবর গতি কত, লোকটার ট্র্যাক বরাবর গতি হচ্ছে ডিএস বাই ডিটি ইকুয়ালস টু, দেখো এখানে বলা আছে ট্র্যাক বরাবর 10 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে ছুটছে, তো 10 মিটার পার সেকেন্ড। এখন এই এসটা কি, এসটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পি থেকে এ পর্যন্ত যতটা পরিধির, যতটা সার্কুলার ডিস্টেন্স গেছে সেইটা, অর্থাৎ এখানে বলতে পারো এপি, এই বৃত্তচাপটার সমান এস ধরা হয়েছে। তাহলে বৃত্তচাপ বরাবর টি সেকেন্ডে সে যতটা দূরত্বে গেছে সেটা হচ্ছে ডিএস বাই ডিটি, এবং ডিএস বাই ডিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এস উইথ রেসপেক্ট টু টাইম টি, এবং যেটা হচ্ছে ভেলোসিটি অ্যালং দিস সার্কুলার পাথ, সার্কুলার পাথ বরাবর তার ভেলোসিটি যেটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এবং বলা হচ্ছে সে পি পয়েন্ট থেকে যখন কিউ পয়েন্টে আসছে তখন টোটাল 60 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে, অ্যাঙ্গুলার ডিস্টেন্স, তাহলে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে আমার ডিওয়াই বাই ডিটির ভ্যালুটা কি হবে, তো ডিওয়াই বাই ডিটি বার করতে গেলে আগে ওয়াই এর একটা এক্সপ্রেশন চাই। ওয়াই এর এক্সপ্রেশনটা আমরা কোথায় পাবো, সবার প্রথম দেখো এখানে পি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে সার্কেলের, এবং আমরা জানি, আমরা ক্লাস 9-10-এ পড়েছি যে সার্কেলের যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট তার রেডিয়াসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এখানেও কিন্তু এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলে এখানে পি ও আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে বা সমকোণী ত্রিভুজ হবে, ত্রিভুজ পি ও আর ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে ওকে, তাহলে পি এ ও আর যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় এবং এটা যদি 90 ডিগ্রি হয়, এবং এর পি ও আর অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেল পি ও আর সমান যদি থিটা হয়, তাহলে কোনটা লম্ব কোনটা ভূমি, যদি এটা সমান থিটা হয় তাহলে পি আরটা হচ্ছে লম্ব এবং ওপিটা হচ্ছে ভূমি। তাহলে আমি কি করতে পারি, অতএব পি আর বাই ওপি সমান লম্ব বাই ভূমি হয়ে যাচ্ছে, সমান ট্যান থিটা লিখতে পারি। পি আর আমি জানি না কত, সরি পি আর হচ্ছে আমার ওয়াই, এখানে আমি ধরে নিয়েছি দেখো যে শ্যাডো পি আর সমান ওয়াই, তাহলে পি আর ওয়াই, আর ওপিটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল দ্যাট ইজ 10 মিটার, তাহলে আমি এখান থেকে লিখবো ওয়াই বাই 10 ইকুয়ালস টু ট্যান থিটা, এন্ড এখান থেকে আমি পাবো ওয়াই ইকুয়ালস টু 10 ট্যান থিটা। এবার আমি এখান থেকে ডিওয়াই বাই ডিটি করবো, তাহলে এটা হবে 10 ডিওয়াই বাই 10 ডিডিটি অফ ট্যান থিটা। এখন ট্যান থিটা তো থিটার ফাংশন, কিন্তু ডিডিটি আমরা কি করে করবো, চেন রুল অ্যাপ্লাই করব, ডি ডি থিটা অফ ট্যান থিটা ইনটু ডি থিটা বাই ডিটি। তাহলে এখান থেকে আমি কি পাবো, আমি এখান থেকে পাবো 10 ইন্টু ডি ডি থিটা অফ ট্যান থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা বাই ডিটি, ডিওয়াই বাই ডিটির এক্সপ্রেশন। এখন আমি এখানে থিটার জানি 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে,
বাট ডি থিটা বাই ডিটি এইটার ভ্যালু কত হবে আমি জানি না। দেখো ভালো করে খেয়াল করো, এখানে আমি বলেছি এপি যে আর্কটা আছে সেই আর্ক লেন্থটাকে এস বলা হয়েছে এবং এই এস দূরত্বটা গেছে কত সময়, এই সার্কুলার ডিস্টেন্সটা কভার করেছে ওই ব্যক্তিটা টি সময়ে, যেটা ধরে নেওয়া হয়েছে অ্যাট টাইম টি ম্যান রানস ফ্রম পি টু এ, অর্থাৎ পি থেকে এ পর্যন্ত যেতে টি সময় লেগেছে। টি সময়ে এস আর্ক লেন্থটা সে গেছে এবং এস আর্ক লেন্থটা আমরা সবসময় জানি এস ইকুয়ালস টু হয় আর থিটা, ওয়্যার আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। এখানে তাহলে আর মানে 10, তো 10 থিটা। আমি যদি এটাকে ডেরিভেটিভ করি ডিএস বাই ডিটি, 10 ডি থিটা বাই ডিটি আসবে। ডিএস বাই ডিটি হচ্ছে সার্কুলার পাথ বরাবর ভেলোসিটি, যেটা আমার এখানে দেওয়া আছে ডিএস বাই ডিটি 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে ডিএস বাই ডিটির ভ্যালু যদি আমরা 10 বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, ডি থিটা বাই ডিটির ভ্যালুটা পাবো, এন্ড ভ্যালুটা কি হবে, দ্যাট ইজ 1। তো ডি থিটা বাই ডিটির ভ্যালুটা অ্যাকচুয়ালি 1 হচ্ছে। তাহলে আমি এখানে যদি এই ভ্যালুটাকে পুট করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, dy by dt at theta equals to 60 degree. That means 10 sec square 60 degree into 1. এর ভ্যালুটা 1। তো 10 sec square 60 degree মানে 4. That means 40 meter per second is the velocity of shadow. And this is the answer. Answer here. Option B is the answer. Okay. Okay. চলো নেক্সট, এটা WPJW 2020 কোশ্চেন। কিন্তু এখানে যে কোশ্চেনটা বলছে সেটা বলছে পার্টিকেল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস। এখানে মোশনটা কিন্তু হরাইজনাল মোশন নয়, এখানে মোশনটা কিন্তু ভার্টিক্যালি লম্ব বরাবর উল্লম্ব মোশন কিন্তু এখানে হচ্ছে। অর্থাৎ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা ধরো গ্রাউন্ড, এখান থেকে কোনো একটা বস্তুকে সোজা উপরের দিকে ছড়ে দেওয়া হয়েছে, কিছুক্ষণ পর সেই বস্তুটা সেই একই স্ট্রেট লাইনে নিচের দিকে নামছে এবং যখন আপে পৌঁছচ্ছে সব থেকে টপ লেভেলে পৌঁছচ্ছে তখন তার টার্মিনাল ভেলোসিটি 0। আমি ধরলাম ইউ ভেলোসিটি দিয়ে ছোড়া হয়েছে এবং টার্মিনাল ভেলোসিটি গেছে ভি ইকুয়ালস টু 0 হয়ে গেছে এবং টোটাল যে ডিস্টেন্সটা কভার করেছে সেটা ক্যাপিটাল এইচ। এবং দেখো টোটাল বলছে ইফ ইট ইজ টু স্টে অ্যাবাভ দ্য গ্রাউন্ড ফর 12 সেকেন্ডস, অর্থাৎ গ্রাউন্ডের ওপরে 12 সেকেন্ডস থাকার অর্থ হচ্ছে গ্রাউন্ডের ওপরে থাকা মানে সে গ্রাউন্ড থেকে যখন ছোড়া হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠা থেকে আবার গ্রাউন্ডে ফিরে আসা পর্যন্ত, অর্থাৎ এখানে এই টোটাল ডিস্টেন্সটা একদম এই পর্যন্ত কভার করা পর্যন্ত 12 সেকেন্ড সময় লাগছে। এবং আমরা জানি যদি তাই হয় তাহলে উঠতে আর নামতে সেম সময় লাগবে, উঠতে তাহলে 6 সেকেন্ড লাগবে, নামতে 6 সেকেন্ড লাগবে। তাহলে ওঠার সময় টি হচ্ছে 6 সেকেন্ড, ওঠার সময় ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ এবং টার্মিনাল ভেলোসিটি ভি ইকুয়ালস টু 0। এবার একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে আমাদের যে এই যে মোশনটাতে অ্যাক্সেলারেশন কি, যখনই আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড ডাউনওয়ার্ড কোনো মোশন আমরা কনসিডার করি তখনই কিন্তু আমাদের অ্যাক্সেলারেশনটা বা ত্বরণটা হয়ে যায় অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ এখানে ত্বরণ এ ইকুয়ালস টু হচ্ছে জি, এবং এটা যখন আমি ভার্টিক্যালি আপওয়ার্ড কল্পনা করব তখন জিটা নেগেটিভ হবে ফর আপওয়ার্ড মোশন, আর এটাই যখন প্লাস জি হবে কখন হবে, ফর ডাউনওয়ার্ড মোশনের জন্য প্লাস জি হবে। কেন হবে, যখন নিচের দিকে পড়বে তখন ত্বরণের অভিমুখে পড়ছে, তাই জিটাকে আমরা প্লাস ধরি। আর যখন ওপর দিকে কোনো বস্তুকে ছুটছি তখন অভিকর্ষজ ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে, তো ওপরের দিকে ছুটছি মানে ত্বরণের বিপরীতে ছুটছি, তখন সেই জন্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষজ ত্বরণকে মাইনাস ধরতে হয় আর নিচের দিকে হলে প্লাস ধরতে হয়। এবার আমাদের যে ফর্মুলা আমরা পড়েছিলাম সেগুলো সেম থাকবে, যেমন আমরা পড়েছিলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, খালি এ এর জায়গাতে আমাদের প্লাস জি অথবা মাইনাস জি হবে। সবার প্রথম এখানে অপশনগুলো কি দিয়েছে দেখো, ভেলোসিটি অফ প্রজেকশন, গ্রেটেস্ট হাইট, ভেলোসিটি অফ প্রজেকশন, গ্রেটেস্ট হাইট। তাহলে আমাদেরকে এখানে দুটো জিনিস বার করতে হবে, ভেলোসিটি অফ প্রজেকশন দ্যাট ইজ ইউ, এটা সমান কত, আর গ্রেটেস্ট হাইট দেখো আমি বলেছি এইচ। গ্রেটেস্ট হাইট মানে যে উচ্চতায় উঠে সর্বোচ্চ বেগটা ভি হয়ে যায় সেটাই হচ্ছে তার গ্রেটেস্ট হাইট। তো গ্রেটেস্ট হাইট এইচটা সমান কত হবে, এই দুটো জিনিস আমাদের ক্যালকুলেট করতে হবে। তো দুটো জিনিসের এক্সপ্রেশন সবার ফার্স্ট এখান থেকে আমি ইউ পাবো এবং দুটোই কি হবে আপওয়ার্ড মোশনের জন্য আমাকে ক্যালকুলেট করতে হবে, আপওয়ার্ড মোশন। তো আপওয়ার্ড মোশনের জন্য a ইকুয়ালস টু মাইনাস জি পুট করে দেবো, বাদ বাকি গোটা ইকুয়েশন সেম থাকবে। আগে যা পড়েছি আমরা মোশন ইন স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে সেম থাকবে, খালি এর জায়গায় মাইনাস জি পুট করবো ফর আপওয়ার্ড মোশন, এন্ড ফর ডাউনওয়ার্ড মোশন এর জায়গায় প্লাস জি পুট করবো, এটা ইউ মাইনাস জিটি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি পাবো দেখো, আচ্ছা এখানে দেখো প্রত্যেকটা ইউনিট গুলো চেক করো, ফুট পার সেকেন্ড মানে এটা এফপিএস পদ্ধতিতে চলছে। এখন জি এর ভ্যালু কিন্তু এখানে কোথাও দেওয়া নেই, এটা কিন্তু খুব নোটিসেবল একটা পয়েন্ট। জি এর ভ্যালুটা তোমায় কিন্তু জানতে হবে, তাও আবার এফপিএস পদ্ধতিতে। আমরা নর্মালি এসআই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতিতে জি এর ভ্যালু সবাই জানি 980 and 9.8 হয়,
কিন্তু এফপিএস পদ্ধতিতে জি এর ভ্যালুটা জানতে হবে, নাহলে অঙ্কটা করা যাবে না, যেটা হচ্ছে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে ভ্যালু, এই ভ্যালুটা আমি এখানে পুট করতে হবে। তো আমি কি বললাম, যখন হাইয়েস্ট পয়েন্টে উঠে যাচ্ছে, হাইয়েস্ট পয়েন্টে উঠলে ভি ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 0, বা এখানে আমি ভি লিখলাম, এখানে হবে 0, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর জি এর ভ্যালু হচ্ছে 32, টি হচ্ছে 6 সেকেন্ড, 6 সেকেন্ডে উঠেছে, 6 সেকেন্ডে নামছে, তাহলে এখান থেকে আমি ইউ পেয়ে যাব 192 ফুট পার সেকেন্ড, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি 192 ফুট পার সেকেন্ড। দ্যাট মিনস অপশন এ ইজ কারেক্ট, অ্যান্ড সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অপশন সিটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে, এটা 196 বলছে, 196 না এসে 192 আসছে। এবার আমাকে বার করতে হবে গ্রেটেস্ট হাইট। গ্রেটেস্ট হাইট বি আর ডি কোনটা সঠিক হয়? গ্রেটেস্ট হাইট আমরা জানি এস বার করতে হবে, হুইচ ইজ ইউটি, এক্ষেত্রে -12 জিটি স্কোয়ার, কারণ এর জায়গায় মাইনাস জি বসছে। কিউ এর মান আমরা পেয়ে গেছি 192, এটা হচ্ছে 6 -12, জি মানে 32, টি মানে 6 স্কোয়ার। এই পুরোটাকে ক্যালকুলেশন করলে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে 576 মিটার, সরি ফুট, 576 ফুট। তো 576 ফুট হচ্ছে তোমার এখানে হাইয়েস্ট গ্রেটেস্ট হাইট, এবং সেটা দেখো কোথায় আছে, অপশন ডি। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি এগেন ইনকারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের একদম ক্যাটাগরি 3 প্রবলেম, ক্যাটাগরি 3 তে মাল্টি কারেক্ট অ্যান্সার হয়, সেই মাল্টি কারেক্ট অ্যান্সারের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে এ অ্যান্ড ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপর কিন্তু আমাদের কাছে আছে জেই মেন্স 2020 একটা কোশ্চেন, যেখানে খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এই কোশ্চেনগুলো ফিজিক্সের কোশ্চেন মানে খুব ইন্টারেস্টিং, কিন্তু ফিজিক্সের মোস্ট ইজি কোশ্চেনগুলো এখানে আছে। তো খুব ইন্টারেস্টিংলি তোমরা যদি কেউ ফিজিক্সের কোশ্চেন সলভ করতে ভালোবাসো, তাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো খুব সুন্দর লাগবে। আর যারা ভালোবাসো না, তাদেরকে অবভিয়াসলি প্র্যাকটিস করে ভালো বেছে নিতে হবে, কারণ এই ধরনের অঙ্ক কম্পালসারি মেন্সেও থাকছে এবং আমাদের ডাব্লিউবিজেডব্লিউতে তো থাকছেই। তো দেখো, অ্যাকচুয়ালি এই যে প্রবলেমটা জেডব্লিউ মেন্সে, এটা কিন্তু কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের প্রবলেম নয়। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন প্রবলেম অনলি ডাব্লিউবিজেডব্লিউতেই আসবে, এটা কিন্তু রেট মেজারের প্রবলেম। রেট মেজার থেকে কিন্তু জেই মেন্সে প্রবলেম আসেই, তার উদাহরণটা তোমরা এখানে দেখতে পাবে। প্রবলেমটা দেখো, জেই মেন্স 2020 কোশ্চেন, এ স্ফেরিক্যাল আয়রন বল, একটা স্ফেরিক্যাল অর্থাৎ গোলকাকৃতি আয়রন লোহার বল অফ রেডিয়াস 10 সেমি, অর্থাৎ আমি এখানে গোলকাকৃতি আয়রন বলটা এঁকেছি, যার সেন্টার এটা এবং যার রেডিয়াস আমি ধরলাম, বা আমি এই বরাবরই যদি আঁকি, রেডিয়াস আমি ধরলাম, বা ধরলাম নয়, দেওয়া আছে রেডিয়াস 10 সেমি, ইজ কোটেড উইথ এ লেয়ার অফ আইস। চারদিকে একটা আইসের লেয়ার কিন্তু এইভাবে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালারের একটা লেয়ার এখানে আমাদের আঁকা আছে, of uniform thickness that melts at a rate of 50 সেমিকিউব পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 50 সেমিকিউব পার মিনিট রেটে কিন্তু আমাদের এই বরফের স্তরটা, বরফের কোটিংটা গলছে। when the thickness of the ice is 5 সেন্টিমিটার, অর্থাৎ যখন এই থিকনেসটা কমতে কমতে 5 সেন্টিমিটার এসে থামবে, তখন rate at which the thickness of ice is decreases, অর্থাৎ যখন থিকনেসটা 5 সেমিতে নেমে যাবে, তখন কোন রেটে থিকনেসটা কমবে, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ থিকনেস উইথ রেসপেক্ট টু টাইম, এটা আমাদের অ্যাকচুয়ালি বার করতে হবে। যখন থিকনেসটা হচ্ছে 5 সেন্টিমিটার এবং রেট অফ মেল্টিং রেট হচ্ছে 50 সেমিকিউব পার মিনিট, অর্থাৎ যখন লোহার বলটার চারদিকে আমার বরফ দেওয়া আছে এবং লোহার বলটার চারদিকে যখনই বরফের আস্তরণ দেওয়া হলো, তখন লোহার বলটার আয়তনটা বেড়ে গেল, এবং যখনই ওই বরফটা গলতে থাকবে, তখন অ্যাকচুয়ালি লোহার বলটার আয়তনটা কমতে থাকবে, এবং সেই আয়তন কমার রেটটাই হচ্ছে এখানে 50 সেমিকিউব পার মিনিট। সবার প্রথম কি ধরবো, লেট এক্স বি দা থিকনেস, দেখো অঙ্কটা ভালো করে শোনো তাহলে বুঝতে পারবে, অফ আইস অ্যাট টাইম টি, এখানে সব সময় টি টাইমে আমাদেরকে এক্স গুলোকে ধরতে হবে। তো আমি ধরলাম টি কোনো একটা সময়ে এই যে লেয়ারের থিকনেসটা এটা হচ্ছে এক্স, তাহলে আমাকে বার করতে হবে dx বাই dt, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ থিকনেস উইথ রেসপেক্ট টু টি when থিকনেস x হচ্ছে 5 সেমি, আর বরফ গলনের হারটা, অর্থাৎ এর পুরো আয়তনের পরিবর্তনের হারটা, পুরো যে এর ভলিউমটা সেটা যদি ভি হয়, এই পুরো ভলিউম পরিবর্তনের হারটা বলা আছে 50 সেমিকিউব পার মিনিট। এই দুটো ডেটা থেকে আমাদের dx বাই dt টা বার করতে হবে। খুব ইজি অঙ্ক, কিন্তু বুঝতে হবে, বুঝতে পারলে তবে ইজি। তো দেখো, এর রেডিয়াস আর হচ্ছে 10 সেন্টিমিটার, যখন এর থিকনেসটা 1 সেন্টিমিটার, তখন
টোটাল যে স্ফেয়ার, যে এখানে স্ফেয়ারটা তৈরি হচ্ছে, যে বলটা তৈরি হচ্ছে, তার অ্যাকচুয়ালি রেডিয়াস হয়ে যাবে 10 প্লাস এক্স, এবং তার ভলিউম হয়ে যাবে 4/3 পাই 10 প্লাস এক্স এর কিউব। তাহলে তার ডিভি বাই ডিটি বা রেট অফ চেঞ্জ অফ ভলিউম উইথ রেসপেক্ট টু টাইম টি, এটা হয়ে যাবে কি 4/3 পাই, এটা হবে 3 ইন্টু 10 প্লাস এক্স এর হোল স্কোয়ার। ওকে, 3 ক্যান্সেল আউট, এখানে হচ্ছে 4 পাই 10 প্লাস এক্স এর হোল স্কোয়ার। এখন এই ডিভিডিটি কত বলা আছে? ডিভিডিটি বলা হচ্ছে 50 যখন এক্সটা 5। আচ্ছা সরি, এখানে আমি ডেরিভেটিভের এখানটা একটা জিনিস মিস করলাম। এবার 10 প্লাস এক্স এর হোল স্কোয়ার, 3 ইন্টু 10 প্লাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু আবার এক্স এর ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টি, যেহেতু রেসপেক্ট টু টি ডেরিভেটিভ হচ্ছে তো ডিএক্স বাই ডিটি আসবে, এবং এখানেও তাহলে ডিএক্স বাই ডিটি থাকবে একটা, অতএব 4 পাই ইন্টু 10 প্লাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ডিটি। ওকে, এবার অ্যাকচুয়ালি এটা হচ্ছে 4 পাই ইন্টু 10 প্লাস এক্স, মানে 10 প্লাস 5, এক্স এর ভ্যালু যেহেতু এখানে 5 দেওয়া আছে, হোল স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ডিটি, এবং ডিভি বাই ডিটি হচ্ছে 50। এখান থেকে আমি যদি ভ্যালুটা বার করি, তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে 50, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 4 পাই 15 স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ডিটি। দ্যাট মিনস ডিএক্স বাই ডিটি ইকুয়ালস টু 50 বাই 4 পাই ইন্টু 15 স্কোয়ার, মানে 15 ইন্টু 15। ক্যান্সেল আউট করি, 5 10 5 3, again 5 2 5 3, okay, and 2 to 4, that means এখানে হচ্ছে 1/18 পাই। this is the rate of change of thickness, okay, this is the rate of change of thickness in semi per minute, okay, and option D is the right answer here, 1/18 pi, option D is the right answer, okay, okay, তো এই ছিল আমাদের রেট মেজার অ্যান্ড কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের প্রবলেম। এরপর আমি আরেকটা জিনিস আমি পড়ে নেবো, লাস্ট টপিক আজকের ক্লাসের, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশনস, এবং এই টপিকটা থেকেই আমাদের কিন্তু প্রত্যেক বছর কম্পালসারি ডাব্লিউবিজেডব্লিউতে কোশ্চেন আসে, এবং 2021-এও এসছে, 2020-তেও এসছে, তোমরা দেখতেই পাবে কিরকম কোশ্চেন আসে এবং জিনিসটা কি, অ্যাপ্রক্সিমেশন জিনিসটা কি। সবার প্রথম দেখো, আমি সংক্ষেপে বোঝাচ্ছি, এখানে ডেফিনেশনটা অনেক কিছু আছে, তোমরা চাইলে পড়তে পারো, আমি সংক্ষেপে তোমাদেরকে বোঝাই। যে ধরো y ইকুয়ালস টু এফ এক্স একটা ফাংশন আছে, তাহলে এক্সটা কি, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চল, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা অধীন চল। এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্সটাকে আমি সামান্য পরিমাণ ডেল্টা এক্স, খুব সামান্য ডেল্টা এক্স পরিমাণ বাড়ালাম, বাড়ালে এক্সটা বৃদ্ধি পেয়ে কি হবে, এক্স প্লাস ডেল্টা এক্স। তো এক্সটা যখন বৃদ্ধি পাবে তখন ওয়াইটাও বৃদ্ধি পাবে, তাহলে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হবে, এবং সেটা ইকুয়ালস টু হবে এফ অফ এক্স এর জায়গায় তাহলে এক্স আর এক্স থাকবে না, এক্স প্লাস ডেল্টা এক্স হয়ে যাবে, তো এক্স প্লাস ডেল্টা এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হবে। তো এখান থেকে ডেল্টা ওয়াই সমান কি হবে, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াই। ওয়াই মানে আবার কি, ওয়াই মানে হচ্ছে আমাদের এফ অফ এক্স, তাহলে ডেল্টা ওয়াই সমান আলটিমেটলি আমি পাচ্ছি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স। ওকে, এবার একটা জিনিস দেখো, এখান থেকে আমি যদি বোথ সাইডকে ডেল্টা এক্স দিয়ে ডিভাইড করি, তাহলে লেফট হ্যান্ড সাইডটা হবে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স বাই ডেল্টা এক্স। আমি যদি বোথ সাইডের লিমিট নিয়ে নিই এবং লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো নিই, দ্যাট মিনস ডেল্টা এক্সটা তো এমনি স্মল ছিল, যদি একান্তই খুব ক্ষুদ্র করে দিলাম, টেন্স টু জিরো নেওয়া মানে হচ্ছে খুব ছোট করে দেওয়া, ডেল্টা এক্স টেন্স টু যখন খুব ছোট হয়ে গেল টেন্স টু জিরো, তখন ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটা রূপান্তরিত হয়ে যায় ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এবং ফাংশনটা কি হয়, রাইট হ্যান্ড সাইডটা কি হয়, দেখো এই সাইডটা কমপ্লিটলি এফ এক্স এর ডেরিভেটিভ দিয়ে দিয়েছে, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স। আমরা পাই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স। এটা তো নতুন কিছু নয়, তোমরা বলবে স্যার আগেও আমরা পড়েছি। তো এখান থেকে আমি কি লিখতে পারবো, ডিওয়াই ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এফ ড্যাশ এক্স ডিএক্স। এখন ডিএক্স কিন্তু যখন ডেল্টা এক্সটা খুব টেন্স টু জিরো, তখন ডিএক্স ইকুয়ালস টু ডেল্টা এক্স বলা যায়, প্রায় ইকুয়াল, ডিএক্স ইকুয়ালস টু ডেল্টা এক্স হয়। তাহলে ডিএক্স এর জায়গায় আমি যদি ডেল্টা এক্স পুট করে দিই, তাহলে তাতেও আমার কোনো অসুবিধা নেই, এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স সমান ডিওয়াই। ডিএক্স ইকুয়ালস টু ডেল্টা এক্স, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল অফ এক্স
ডিফারেন্সিয়াল অফ এক্স, আর dy ইকুয়ালস টু বলা হয় ডিফারেন্সিয়াল অফ y। dy মানে ডিফারেন্সিয়াল অফ y, dx মানে ডিফারেন্সিয়াল অফ x। এখন dx টা সবসময় ডেল্টা x এর সঙ্গে ইকুয়াল হয়, যখন ডেল্টা x টা টেন্ডস টু 0 হয়ে যায় তখন dx এর সঙ্গে ইকুয়াল হয়ে যায়, আর তখন dy টা কার সঙ্গে ইকুয়াল হয়ে যায়, dy টা তখন হয়ে যায় f ড্যাশ x ডেল্টা x এর সঙ্গে ইকুয়াল হয়ে যায়। তাহলে আমাদেরকে যখন ডিফারেন্সিয়াল অফ y খুঁজতে বলবে, তার মানে আমাদেরকে dy বার করতে হবে। dy বার করার জন্য আমাদের কি কি লাগবে, f ড্যাশ x টা লাগবে এবং ডেল্টা x টা লাগবে, এবং অবভিয়াসলি f ড্যাশ x একটা সার্টেন পয়েন্টে বার করতে হবে যার ভ্যালু একটা ফাইনাইট কোয়ান্টিটি আসবে, এবং ডেল্টা x তো ফাইনাইট কোয়ান্টিটি একটা দেওয়া থাকবে। তো কিরকম প্রবলেম হয় এবং সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেটা দেখলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো আমি যেমনটা বললাম, প্রত্যেক বছর একটা করে প্রবলেম দেয়। WBJW 2021 সালেও দিয়েছে, 2020 সালেও দিয়েছে। তো 2021 সালের প্রবলেমটা কি বলছে, দ্য ডিফারেন্সিয়াল অফ fx, দ্যাট মিনস y ইকুয়ালস টু fx। তো ডিফারেন্সিয়াল অফ fx মিনস ডেল্টা y এর কথা বলা হচ্ছে। ডিফারেন্সিয়াল অফ fx বা fx ফাংশনটা কি, log e বেস 1 প্লাস e টু দি পাওয়ার 10x। এখানে ফাংশনটা fx equals to e base 1 plus e to the power 10x, okay, minus tan inverse e to the power 5x। এটা হচ্ছে টোটাল ফাংশনটা। তো বলছে ডিফারেন্সিয়াল অফ fx সমান এত at x equals to 0, আমি বললাম একটা ফিক্সড পয়েন্ট দেবে x equals to 0 and for dx equals to 0.2 is। তো ডিফারেন্সিয়াল অফ fx মানে আমাকে ডেল্টা y ক্যালকুলেট করতে হবে। ডেল্টা y ক্যালকুলেট করতে গেলে আমাদের f ড্যাশ x at certain point into ডেল্টা x। এখানে ডেল্টা x এর ভ্যালু কোথাও দেখতে পাচ্ছ, অবভিয়াসলি পাচ্ছি। dx সমানই আমরা জানি ডেল্টা x এবং সেটা দেওয়া আছে 0.2, তাহলে ডেল্টা x এর ভ্যালু আমরা পেয়ে গেছি। f ড্যাশ x এর ভ্যালু কি হবে, fx কে ডেরিভেটিভ করতে হবে। f ড্যাশ x সমান তাহলে ডেরিভেটিভ করলে হবে 1/1 প্লাস e টু দি পাওয়ার 10x ইনটু উপরে আবার হয়ে যাবে 10 e to the power 10x। এটা হয়ে যাবে মাইনাস 1 প্লাস e to the power 5x এর হোল স্কোয়ার, e to the power 5x এর ডেরিভেটিভ করলে 5 e to the power 5x। এটা হচ্ছে f ড্যাশ x। এবার ওকে, f ড্যাশ 0 এর ভ্যালুটা কি হবে, f ড্যাশ 0 এর ভ্যালু উপরে হবে 10 ইনটু 1, নিচে হবে 1 প্লাস 1, এটা হবে 5 ইনটু 1, নিচে হবে 1 প্লাস 1। দ্যাট মিনস এটা আসছে 10/2। 10/2 মানে 5 মাইনাস 5/2। দ্যাট মিনস এখানে কি হবে 10 minus 5, that means 5/2। তো 5/2 আসছে আমার এখানে f dash 0 এর ভ্যালু। তো f dash 0 এর ভ্যালু পেয়ে গেছি আমি, ডেল্টা x এর ভ্যালু এখানে পুট করে দেবো 5/2 ইনটু ডেল্টা x হচ্ছে 0.2। তো 0.2 মানে আবার আমরা জানি 5/2 ইনটু 0.2 মানে 2/10, and that is 2 to cancel out, 5/10 that means 0.5। তো 0.5 is the answer, and এখানে 0.5 দেখো অপশন এ বলছে। খুব সোজা অঙ্ক, খুব সহজ অঙ্ক, খালি ফর্মুলাটা জানতে হবে, প্রসেসটা জানতে হবে। চলো নেক্সট WBJW 2020 এর কোশ্চেনটা সলভ করে নিই। এক্ষেত্রে একটু অন্যরকম বলছে। এক্ষেত্রে দেখো ডেল কি বলছে, fx equals to 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ফাংশনটা দেওয়া আছে। দ্য ডিফারেন্সিয়াল অফ y অর্থাৎ ডেল্টা y বার করতে হবে when x changes from 2 to 1.99। এখানে ডেল্টা x বা dx এর ভ্যালু কিন্তু দেওয়া নেই, বার করে নিতে হবে। ডেল্টা x মানে হচ্ছে এক্ষেত্রে 1.99, অর্থাৎ লাস্ট চেঞ্জ হয়ে যেটা হবে মাইনাস ইনিশিয়াল ভ্যালু যেটা ছিল, লাস্ট ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু 1.99 মাইনাস 2। দ্যাট মিনস এখানে কি হবে 0.01 মাইনাস 0.01 অ্যাকচুয়ালি। তো ডেল্টা x সমান হচ্ছে মাইনাস 0.01। আর fx এখানে কি দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে আমাকে এখান থেকে f ড্যাশ x করলে কি হবে 4x মাইনাস 3। f ড্যাশ আমাকে 2 বার করতে হবে, যে ইনিশিয়াল পয়েন্ট থাকবে সেই পয়েন্টই আমাকে ক্যালকুলেট করতে হবে। তো f ড্যাশ 2 এখান থেকে হয়ে যাবে 8 মাইনাস 3 দ্যাট ইজ 5। তো আমার ডেল্টা y মানে কি আছে f ড্যাশ x ইনটু ডেল্টা x অ্যাকর্ডিং টু ফর্মুলা। f ড্যাশ x এর ভ্যালু বসিয়ে দেবো 5, ডেল্টা x এর ভ্যালু বসিয়ে দেবো মাইনাস 0.01। দ্যাট মিনস এটা হয়ে যাবে মাইনাস 0.05, and this is option C is the answer। খুব ইজি অঙ্ক, কয়েক সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যায়। তো আজকে আমাদের এইখানেই ক্লাস শেষ করবো, অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত পড়লাম। নেক্সট পার্টে আমরা পড়বো কি পড়বো একবার জাস্ট দেখে নাও।
মনোটোনিসিটি অ্যান্ড এক্সট্রিমাম অফ এ ফাংশন, যার মধ্যে থাকবে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন, ম্যাক্সিমা মিনিমা। তো ম্যাক্সিমা মিনিমা, ইনক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন, লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা, এগুলো কি করে বার করতে হয়, এগুলো দিয়ে কি কি প্রবলেম আসে WBJEE 2021, JEE মেন 2021-এ, এবং এগুলো প্রবলেমগুলো সলভ করার জন্য কি কি থিওরি লাগবে, কি কি ফর্মুলা লাগবে, সব A to Z আগামীকাল নেক্সট ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক করো এবং বন্ধুদের মধ্যে অ্যাট লিস্ট 10 জন বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং যদি এখনো পর্যন্ত চ্যানেলে নতুন হও দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তোমরা তোমাদের বন্ধুদেরকে অ্যাকচুয়ালি ইনভাইট করতে পারো আমাদের চ্যানেলে। তার জন্য আমাদের চ্যানেলের লিঙ্ক, তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক হচ্ছে only youtube.com/mathscoachinginbengali, একসাথে লিখবে, দ্যাট ইজ আওয়ার চ্যানেলস লিঙ্ক। যে কোনো জায়গায় ক্লিক করলে আমাদের চ্যানেল খুঁজে পাওয়া যাবে। তোমরা তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করো আমাদের চ্যানেলে, যাতে করে বেশি সংখ্যক তোমাদের বন্ধুরা এই ধরনের ক্লাসের সুযোগ সুবিধা নিতে পারে। তো বাস দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম।